সো আজকে হচ্ছে আপনাদের 3 নম্বর ক্লাস, তাই না? সো 3 নম্বর ক্লাস আমরা শুরু করতেছি। তো প্রথমে আমি একটা আমার ইচ্ছা মতো আর্টবোর্ড ওপেন করে নেই। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি এই যে ফাইলটা নিয়ে কাজ করতেছেন, এই ফাইলটাকে তো আপনার সেভ করতে হবে, তাই না? ফাইলটাকে সেভ করতে হবে। সো নর্মালি আমরা যখন কাজ শুরু করি, যখন ফাইলটা ওপেন করি, তখনই আমরা এটাকে সেভ করে নিই, ধরেন যে আপনার কাজ করতে করতে কোনো সময় পিসি বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, তাহলে পুরো ফাইলটাও চলে যেতে পারে। এটার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, একটা রিস্ক থাকে। সো আমরা যখন ওপেন করি সাথে সাথে আগে ফাইলটাকে সেভ করে নিই, তারপর কাজের মাঝে মাঝে কন্ট্রোল এস দিই আর কি। হ্যাঁ, আমার আপডেটগুলো সেভ হতেই থাকবে। তো এটা সেভ করবেন কিভাবে? এটা সেভ করার জন্য সহজ হচ্ছে এখানে ফাইলে যাবেন, এখানে দেখেন অপশন আছে সেভ অ্যাজ, নট সেভ, সেভ অ্যাজ। হ্যাঁ, সো সেভ অ্যাজে গেলে আপনার এরকম একটা ডায়লগ বক্স আসবে। দেন আপনি আসলে কোথায় সেভ করতে চাচ্ছেন, সাপোজ আমরা ডাউনলোডে সেভ করতে চাচ্ছি আপাতত। এখানে আপনার ফাইলের নাম যদি আপনি প্রথমে দিয়ে থাকেন ওই নামটা শো করবে, যেহেতু আমি কোনো নাম দেই নাই তো এই জন্য আমার আগের নামটাই শো করতেছে। ধরেন আমরা এখানে ফাইল দিলাম, স্যাম্পল ফাইল কিছু একটা দিলাম, দেওয়ার পর আবার নিচে আরেকটা আছে সেভ অ্যাজ টাইপ। সো এখানে যদি আপনি দেখেন এখানে কিছু অপশন আপনার কাছে আছে। নর্মালি এই যে অপশনগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে সোর্স ফাইলের জন্য। কি ফাইল? সোর্স ফাইল বা র ফাইল যেটাকে আমরা বলি। পরবর্তীতে মডিফাই করার জন্য এই ফাইলগুলোকে আমাদের ইউজ করতে হয়। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ফাইল হচ্ছে এআই ফাইল, ইপিএস ফাইল হচ্ছে সবচাইতে বেশি জনপ্রিয়। আমরা যখন কোনো কিছু কাউকে পাঠাই, হ্যাঁ, আপনি কি আজকেই প্রথম বসেন? সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এখান থেকে ইপিএস ফাইল আমরা যখন ক্লায়েন্টকে পাঠাই, সো এটা কেন পাঠাই এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আপাতত আমি অ্যাডোব ইলাস্ট্রেটর এআই ফাইলটাই দিলাম, যেহেতু আমার এই পিসিতেই কাজ করবো আপাতত, তো আমি এআই ফাইলটাকেই সেভ করবো, ঠিক আছে? সো এখান থেকে আমি সেভ দিয়ে দেবো। এরপরে আমার কাছে আরেকটা ডায়লগ বক্স আসছে, আসার পর দেখেন এখানে বলছে ভার্সন। আমি এটা কোন ভার্সনে কাজ করতেছি? এই ভার্সনটা হচ্ছে সিসি ভার্সন, ঠিক আছে? সো আমি মেবি 19-এ কাজ করতেছি। এই ফাইলটা যদি আমার ঠিক এইভাবে আমি এখন সেভ করি, তো এর নিচের যে ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু কেউ আর ওপেন করতে পারবে না, সে একটু ইস্যু ফেস করবে। বা যদি কারো ওপেনও হয় তাহলে সবগুলো ফাইল ঠিকভাবে আসবে না, সবগুলা শেপ টেক্সট ঠিকভাবে আসবে না। সো আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে আপনি সিএস করে দিতে পারেন। তাহলে আমি যদি সিএস দিয়ে এখন সেভ করে দেই তাহলে কি হবে, এখন মোটামুটি সিএস এর যে ইয়েটা আছে, ভার্সন আছে, সেটাতে ওপেন হবে এটা। ওকে, সো আমি আপাতত সিসিআর রাখছি, আর কোনো কিছু করার দরকার নেই, আপাতত এখানে ওকে দিয়ে দেন। সো আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কেটে দেই এখান থেকে বা বন্ধ করে দেই, আমি যদি ডাউনলোডে দেখি স্যাম্পল ফাইল নামে একটা ফাইল আমার সেভ হয়ে গেছে, দেখেন এআই ফাইল, ঠিক আছে? সো এটাকে যদি আবার ডাবল ক্লিক করি আমি কিন্তু ইলাস্ট্রেটর এসে ওপেন হয়ে যাবে এটা। ওকে, সো কাজের মাঝে মাঝে আমরা আবার কি করব, এই ফাইলটাকে কন্ট্রোল এস দিব, সেভ দিব। ওকে, সো ধরেন আমি এখানে 2-3টা একটু শেপ নেই। সো এখানে আমি একটা কালার ইনপুট করতেছি আপাতত। এখন এই যে ডিজাইনটা ধরেন আমরা করতেছি, এই ডিজাইনটা আমার ফেসবুকে আপলোড হতে পারে, সোশ্যাল মিডিয়াতে আপলোড হতে পারে, অথবা আমি কি করব, প্রথমত ক্লায়েন্টকে দেখার জন্য পাঠাবো। এখন দেখার জন্য আমি যখন ক্লায়েন্টকে পাঠাবো তখন তো আর ডিরেক্ট আমি এই ফাইলটা পাঠাতে পারি না, কারণ এই ফাইলটা ওপেন করতে গেলে তার অবশ্যই কি থাকা লাগবে, ইলাস্ট্রেটর থাকাই লাগবে, অবশ্যই ইলাস্ট্রেটর থাকা লাগবে, তাছাড়া কিন্তু এই ফাইলটা সে ওপেন করে দেখতে পারবে না। সো সেই জন্য আমাদের কি করতে হয়, আমরা জেপিজি অথবা পিএনজি ফাইলকে এক্সপোর্ট করি। সেটা কিভাবে করি আমরা? সেম অ্যাজ ফাইলে যাই, ফাইল থেকে কোথায় যাই, নিচে একটু অপশন আছে দেখেন এক্সপোর্ট। এক্সপোর্টের এখানে গেলে আপনারা 3টা অপশন পাবেন, এক্সপোর্ট ফর স্ক্রিন, এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর লিগেসি, ঠিক আছে? তো আমরা আপাতত এক্সপোর্ট অ্যাজ দিয়েই করি। তো আমি এক্সপোর্ট অ্যাজ দিলাম। যখন আমি এক্সপোর্ট অ্যাজ দিচ্ছি, সেম অ্যাজ আমার একটা ডায়লগ বক্স আবার চলে আসছে। এখানে দেখেন আমার স্যাম্পল ফাইল নাম দেয়া আছে, নিচে আবার সেভ অ্যাজ টাইপ, মানে আমি আসলে কি হিসেবে ফাইলটাকে সেভ করতে চাচ্ছি। তো আমি যখন এটাকে ক্লিক করব তাহলে নিচে দেখেন আমার অনেকগুলো অপশন আসছে, অনেকগুলা, অটোক্যাড, ইএমপি, সিএসএস, ইনহ্যান্স, ফ্লাশ। সো এখানে একটা অপশন আছে দেখেন জেপিজি, আর একটা পিএনজি, এসভিজি। তো আমরা আপাতত কি সেভ করার চেষ্টা করব, জেপিজি, যেটা সহজভাবে দেখা যায় আর কি। সো এটা সেভ করার সময় আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখানে দেখেন আরেকটা অপশন আছে, এই যে এখানে একটু যদি খেয়াল করেন,
ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড। যদি আমি এই ইউজ আর্টবোর্ড জায়গাটাতে চেক মার্ক না করি তাহলে কি হবে, আমি চেক মার্ক করতেছি না, না করে একবার এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দিলে আমার কাছে আরেকটা ডায়ালগ বক্স আসছে, আসার পর বলছে এখানে কালার মুড, যেহেতু আমাদের এই কালার মুড সিএমওয়াইকে ছিল সেহেতু সিএমওয়াইকে দেখাচ্ছে। ধরেন আমি এখান থেকে কালার মুড চেঞ্জ করে দিতে পারবো, RGB করতে পারবো। আমার ইমেজের কোয়ালিটি আমি কেমন চাচ্ছি, অবভিয়াসলি আমি কোয়ালিটি হাই চাচ্ছি, এই জন্য আমি ম্যাক্সিমাম করে দিলাম। দেন এখানে আছে রেজুলেশন, যেহেতু আমরা প্রথমে ওপেন করার সময় রেজুলেশন দেই নাই, এই জন্য এখানে 72 PPI শো করতেছে। সেখান থেকে আমি 300 চাইলে ইউজ করতে পারবো। আমি যদি এখন 300 ইউজ করি মেবি এটা এক্সপোর্ট হবে না। সো আমি আপাতত 72 রাখতেছি, দেন ওকে দিয়ে দিচ্ছি। সো আমি যদি এখন ডাউনলোডে যাই, দেখেন আমার এখানে একটা ফাইল চলে আসছে, ঠিক আছে, এখানে একটা ফাইল চলে আসছে এবং আমার এক্স্যাক্টলি এই ফাইলটা কোনটা আসছে, যেটা এখানে ছিল। কিন্তু যদি আমার বাইরে কোনো কিছু থাকে, এরকম আমি জাস্ট সরাই সেটাই কয়েকটা শেপ রাখলাম, রাখার পর এবার ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ এ যাব, জেপিজি এখানে আমার সিলেক্ট করাই আছে, যেহেতু আমি সিলেক্ট করছিলাম। ইউজ আর্টবোর্ডে আমি চেক মার্ক করবো না, দেন এক্সপোর্ট দিব এবং এটাকে রিপ্লেস করব। সো এখন যদি আপনি খেয়াল করেন, দেখেন এখানে কি হয়েছে, আমার কিন্তু মেইন আর্টবোর্ড ছিল এটা, আমার পুরা ওয়ার্ক স্পেসের ইমেজটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, পুরো ওয়ার্ক স্পেস। আমার যদি ওয়ার্ক স্পেসের বাইরে কোনো কিছু থাকে সেটাও কিন্তু, কিন্তু আমাদের মেইন ওয়ার্ক স্পেস ছিল এটা, তাই না, এটা ছিল আমাদের মেইন ওয়ার্ক স্পেস। সো এই জন্য আমি যখনই কোনো কিছু এক্সপোর্ট করব, মাস্ট বি আমাকে কি করতে হবে, যদি আমার আর্টবোর্ডটাকে শুধু নিতে হয় তাহলে কি করতে হবে, এক্সপোর্ট অ্যাজে গিয়ে ইউজ আর্টবোর্ডটাকে চেক মার্ক অবশ্যই করতে হবে, ঠিক আছে। সো আমি যদি এখন ইউজ আর্টবোর্ডে চেক মার্ক করে দেই, দেন এক্সপোর্ট দেই, আমরা নামটাকে একটু চেঞ্জ করে দেই, 2 দিলাম আমি এখানে, দেন এক্সপোর্ট দেই, তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমার শুধুমাত্র কি আসছে, আর্টবোর্ড আসছে, শুধুমাত্র আর্টবোর্ড আসছে, আর বাইরের যে স্ক্যাটার্ড জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আর আসে নাই, ঠিক আছে। এটা বুঝতে পেরেছেন তো? ওকে, সহজ জিনিস, খুবই সিম্পল জিনিস আর কি, আসেন, খুবই সিম্পল জিনিস আর কি। ওকে, সো আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি। বিদ্যুতের লাইন নেই, পিসিতে বিদ্যুতের লাইন আছে তো না, ইলাস্ট্রেটর নেই, আচ্ছা আপাতত তাই ওইটাতে বসেন তাও, হ্যাঁ ওই দুইটাতে, ওইখানে সবগুলোতেই মেবি আছে। আচ্ছা ওকে, সো এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই তো, এগুলো খুবই সিম্পল জিনিস, সহজ জিনিস, আপনারা একবার যদি ট্রাই করেন তাহলে এগুলো পারবেন আর কি। ওকে, এখন আরেকটা জিনিস আমি বলি, যে ধরেন জেপিজি ইমেজ আর পিএনজি ইমেজের মধ্যে ডিফারেন্সটা কি, জেপিজি এবং পিএনজি এর মধ্যে ডিফারেন্সটা কি জানেন কেউ? ভাই মনে হয় জানেন না, কি একটা জেপিজির ব্যাকগ্রাউন্ড থাকবে আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাই তো। সো ধরেন আমার এই আর্টবোর্ডটা আছে না আমার কাছে, এই আর্টবোর্ডটাকে আমি একটা কপি করি, হ্যাঁ আমি একটু ছোট করে নিলাম আর্টবোর্ডটা, এবং এই আর্টবোর্ডটাকে আমি একটা কপি করলাম, সেম অ্যাজ আমরা যেমন শেপ কপি করি, জাস্ট আমি কি করছি, আর্টবোর্ড টুলে গিয়ে অল্টার ধরে একটা কপি করে দিয়েছি। ওকে, সো আমি দুইটা জিনিস আপনাদের এখানে দেখাবো। ধরেন এখানে আমরা একটা ইলিপস নিচ্ছি এবং আমি এখানে একটা টেক্সট দিলাম, লরিম ইপসামে থাকুক, এবং এই টেক্সটটাকে আমি বড় করে দিচ্ছি, ফন্টটাকে আমি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিলাম। সো আমাদের এখানে মেবি আমরা গতকালকে একটা ফন্ট ইনস্টল করছিলাম রেলওয়ে, সেটাই তো সেম দুইটা জিনিসই দেখেন আমি একটা কপি করব, এখানে দুইটা জিনিসই কপি করলাম, করার পর আমি যদি প্রথমে একবার এক্সপোর্ট দেই, এক্সপোর্ট অ্যাজ, এখানে আমার জেপিজি সিলেক্ট করাই আছে, আমার জেপিজি এখানে কিন্তু সিলেক্ট করাই আছে, আমি ইউজ আর্টবোর্ডে চেক মার্ক করে এক্সপোর্ট দিয়ে দিলাম, হ্যাঁ। সো কালার মুড আপাতত আমরা এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, আরেকবার এক্সপোর্ট দিচ্ছি এবং এই জেপিজির জায়গায় আমি কি করে দিব, পিএনজি করে দিব। কই পিএনজি, এই যে পিএনজি, সেখান থেকে ইউজ আর্টবোর্ডে চেক মার্ক করে দিচ্ছি, ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিই, আচ্ছা রিপ্লেস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ওটার এক্সটেনশন হচ্ছে ডট জেপিজি, এটার এক্সটেনশন হচ্ছে ডট পিএনজি। ওকে, সো দেন আমি এক্সপোর্ট করে দিব। সো এক্সপোর্ট করে দেওয়ার সাথে সাথে আমার কাছে আরেকটা ডায়ালগ বক্স আসছে, এখানে বলছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে কি কোনো কালার থাকবে। সো আমাদের এখানে কি দেওয়া আছে, ট্রান্সপারেন্ট দেওয়া আছে, আমরা কিন্তু হোয়াইট ব্ল্যাক চাইলে চুজ করতে পারবো, কিন্তু আমরা কি চাচ্ছি, ট্রান্সপারেন্ট চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না,
কোনো কিছু থাকবে না। সো আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন ফাইলগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, সবগুলাই একই রকম, সবগুলাই একই রকম। সো আমি এই ফাইলটা যদি ওপেন করি, ইমেজটা ওপেন করি, সো এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট আছে, তারপর যেভাবে আমরা ওখানে দেখছিলাম। কিন্তু আমি পরেরটাতে যদি যাই তাহলে আপনি দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। এই জন্য সে ব্যাকগ্রাউন্ডে যে ডার্ক আছে এই ডার্কটা শো করতেছে এখন। ঠিক আছে, সো এটা ছিল আমাদের জেপিজি এবং পিএনজির মধ্যে ডিফারেন্স। সো যখন আপনি কাজ করবেন ক্লায়েন্টে যখন আপনি একটা কাজ শুরু করবেন তখন কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে, আপনার তো কিছু লাগবে, ওদের ব্র্যান্ড লোগো আছে, তার টেক্সট আছে। সো টেক্সট অনেক সময় কি করবে, লোগোটাকে আপনাকে পিএনজিতে দিতে পারে অথবা সোর্স ফাইলও অনেকে দিয়ে দেয়। সো যখন পিএনজিতে দেয় তখন আমাদের সুবিধা কি, আমি যদি এই যে পিএনজি ফাইলটাকে এখন আবার ইলাস্ট্রেটরে এখানে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে আপনি দেখবেন এটা একটা ইমেজ, বাট এর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আমি এখন এর ব্যাকগ্রাউন্ডে যা দিব সেটাই শো করবে, ঠিক আছে। ওকে, সো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট আমাদের কাছে যেটা টুল আছে, এখানে টুল আছে, সেটা হচ্ছে যে আমরা একটু কালার নিয়ে দেখবো আজকে। প্রথমত কালার, হ্যাঁ, আমি আপনাদের বেসিক ওয়েতে বলছিলাম এই যে আমি যখন এখান থেকে একটা শেপ সিলেক্ট করতেছিলাম তখন এখানে বাই ডিফল্ট একটা কালার ফিল হয়ে যাচ্ছে। কোন কালারটা? এখানে ফিল কালার যেটা ছিল, এটাকে আমি ডাবল ক্লিক করলে এই যে একটা কালার পিকার চলে আসছে, এবং এই কালার পিকার থেকে আমরা কিন্তু যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারতেছি। ধরেন আমরা এখান থেকে ব্লু সিলেক্ট করতে চাইছি, সো আমি ব্লুতে গিয়ে একদম লাইট ব্লু যদি সিলেক্ট করে দিই তাহলে এটা লাইট ব্লু কালার হয়ে যাবে, লাইট ব্লু হয়ে যাবে। ওকে, সো এখানে আপনার কালার দেখতে পাচ্ছেন একটু ডাল লাগতেছে, কারণ হচ্ছে এটা সিএমওয়াইকে কালার। সো আমি যদি কালার মুডটাকে এখন চেঞ্জ করতে চাই, ধরেন আমরা এটা ডিজিটাল ডিজাইন করতেছি, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, আমি কোনোভাবে সিএমওয়াইকে সিলেক্ট করে এখানে চলে আসছি। হ্যাঁ, এখন আমার তো এটাকে মডিফাই করা দরকার, আমি তো সিএমওয়াইকে কাজ কন্টিনিউ করবো না। তো আমি ফাইলে যাব, এখানে দেখেন একটা অপশন আছে কালার মুড, জাস্ট এখান থেকে আমি 8GB চলে যাব। তাহলে এটা এখন পুরো কালারটাই আমার কোথায় চলে গেছে? 8GB চলে গেছে। এই যে দেখেন আমার ফাইলের নামের শেষে স্যাম্পল ফাইল ডট এআই, এরপর 8GB আছে। ঠিক আছে, ওকে। সো আমি এখান থেকে চাইলে এখন কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই যে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখন যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ডাবল যদি ক্লিক করি আমি, এই কালার পিকারটা একটু আমরা দেখার চেষ্টা করি, এই কালার পিকারে কি কি আছে। কালার পিকার, সো আপনাদের যদি কারো কাছে নোটপ্যাড থাকে একটু নোট করেন, তাহলে নতুন নতুন শব্দ পাবেন, হয়তো অনেকেই পাবেন আর কি, যিনি জানেন ওনার হয়তো বেসিক, বাট অনেকের কাছে নতুন শব্দ মনে হবে। ঠিক আছে, সো এখানে একটা দেখেন আমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে যেখানে সবগুলো কালার আছে, এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে, তাই না? অনেক কিছু আছে আমার কাছে, আবার এখানে অনেকগুলো ইয়ে আছে। সো প্রথমত এটা হচ্ছে আমাদের কালার পিকার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কালার পিকার। এরপরে আমাদের যেটা আছে এটাকে বলা হয় হিউ বার। কি বার? হিউ বার। কি বলা হয়? হিউ, HUE, হিউ, 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 এটাকে বলা হয় হিউ। হিউ কিভাবে বুঝবেন যে এটা কি হিউ বারই আমি বলবো? দেখেন আমার এইখানে ডান দিকে আমি যদি ম্যাগনিফায়ারটা একটু ওপেন করি, আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পারবেন। এই যে দেখেন আমার এখানে এইচ যেখানে আছে সেখানে কিন্তু সিলেক্ট করা আছে, তাই না? সো এইচতে কিন্তু হিউ, এরপরে আছে এসতে হচ্ছে স্যাচুরাইজেশন। কি জন? সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই বারটা হয়ে গেছে এখন স্যাচুরেশন। এরপরে আছে বিতে হচ্ছে ব্রাইটনেস, আমি যদি এখন ব্রাইটনেসে ক্লিক করি তাহলে এটা এখন ব্রাইটনেস বারটা শো করতেছে এখানে। ঠিক আছে, সো আমার এখানে যেটা ক্লিক করা থাকবে, চেকমার্ক করা থাকবে, সেটাই শো করবে ওখানে। আমি একটু জুম আউট করি। সো আমার এখানে যেটা চেকমার্ক করা থাকবে, দেখেন আমি যখনই প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা এই জায়গাটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো আমার এখানে হিউ সিলেক্ট করাই থাকবে। এখন হিউ জিনিসটা আসলে কি জিনিস? হ্যাঁ, এই সেম জিনিসটা আমরা আবার আরও একটা জায়গায় পাবো, নাম হচ্ছে কালার প্যানেল। আমি যদি উইন্ডোতে যাই, একটু নিচে আসি, দেখেন এখানে একটা প্যানেল আছে, নাম হচ্ছে কি কালার প্যানেল। সো আমি যদি কালার প্যানেলে যাই, দেখেন সেম, আমি যদি এটাকে বাইরে বের করে নিয়ে আসি, ক্লিক করি, সেম কালার প্যানেলটা আমি এখানে পাবো। এই কালারটা এখন শো করতেছে সিএমওয়াইকে কালার। আমি যদি এই যে উপসে 3 মেনু আছে এখানে যাই, এখানে গিয়ে আবার আমি সবগুলা কালার পাচ্ছি, RGB, HSB, সিএমওয়াইকে। সো আমি যদি HSB-তে যাই, দেখেন উপরে আছে হিউ, স্যাচুরেশন, দেন ব্রাইটনেস। ওকে, তিনটা জিনিসই এখানে আছে। এখন আমাদের একটু বোঝা দরকার যে হিউ জিনিসটা আসলে কি।
দেখেন আমরা হিউ থেকে কি করতে পারতেছি, এই যে বারটা আছে এই বার থেকে নর্মালি কি করতে পারতেছি, একটা কালার থেকে আরেকটা কালারে সুইচ করতে পারতেছি, একটা কালার থেকে আরেকটা কালারে কি করতে পারি, সুইচ করতে পারতেছি। আপনারা কেউ বলতে পারবেন পৃথিবীতে মৌলিক কালার কয়টা, কি কি? হ্যাঁ বলেন। প্রাইমারি কালার না, ওটাকে RGB দেখে মেরে দিচ্ছেন না? রেড গ্রিন ব্লু, রেড ইয়েলো ব্লু, এইটা হচ্ছে প্রাইমারি কালার। এই তিনটাকে বলা হয় প্রাইমারি কালার। হ্যাঁ, সো এই যে তিনটা আছে এই তিনটাকে বলা হয় প্রাইমারি কালার। এখন প্রাইমারি কালার বলতে আসলে কি বোঝানো হয়? ছোটবেলায় ফিজিক্সে পড়েন নাই? ফিজিক্স না কেমিস্ট্রিতে মনে হয়েছিল মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। যে পদার্থের ভিতরে একটা থাকে সেটাই মৌলিক, যেটার ভিতরে একাধিক থাকে সেটা যৌগিক। সো ব্যাপারটা এইরকমই আর কি। এখানে যে প্রথমে আমাদের কালার থাকে তিনটা, এরপরে যতগুলা কালার আমরা দেখি সে কালারগুলো হয় এই তিনটা কালারের মিশ্রণ, এই তিনটা কালারের মিশ্রণ। সো এখানে আমাদের বলা হয় প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার অ্যান্ড টার্সিয়ারি কালার। যদি আমরা এটা কালারের ক্লাসে দেখবো, জাস্ট আমি বেসিক, আমরা যেহেতু কালার নিয়ে কথা বলতেছিলাম বেসিক কথাটা বললাম আর কি। সো প্রাইমারি কালার, তো এই যে হিউ আছে এই হিউটা আপনাকে কি করবে, একটা কালার থেকে আরেকটা কালারে সুইচ করে দিবে, একদম সুইচ করে দিবে। আপনি কোন কালারটা এখান থেকে নিতে চাচ্ছেন সেই কালারটা। যেমন আমি গ্রিন নিতে চাইলে গ্রিনের উপরে আমি কি পাচ্ছি, লাইট পাচ্ছি, নিচে একদম ডার্ক পাচ্ছি, ঠিক আছে। আবার এই দিক থেকে গ্রিনের আমি এখানে যে লাইট পাচ্ছি এই গ্রিনটা কোন দিকে চলে গেছে, হোয়াইটের দিকে চলে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কালার আপাতত সিলেক্ট করে দিলাম। যদি আমরা কাজ করার সময় কখনোই কালার এভাবে সিলেক্ট করি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিলেক্ট করি না, আমরা একটা সুন্দর কালার প্যালেট বানাই, দেন ওটাকে ইউজ করি। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, সো নর্মালি আপনি যখন এইভাবে কালার সিলেক্ট করবেন তখন এটা খুবই একটু অকওয়ার্ড হতে পারে, যতক্ষণ আপনার কালার সেন্সটা গ্রো হয় নাই, এবং এটা গ্রো হতে একটু টাইম লাগবে। তখন আমরা কি করি, যে ধরেন আমরা একটা কাজ করতেছি ব্র্যান্ডের, যে ব্র্যান্ডের মেইন প্রাইমারি কালার হচ্ছে গ্রিন হতে পারে। সো আপনি যদি এখানে গুগলে নর্মালি এসে লেখেন যে গ্রিন কালার প্যালেট, গ্রিন কালার প্যালেট, তাহলে দেখবেন যে আপনাকে অনেকগুলো কালার প্যালেট এখানে শো করছে, একটা গ্রিনেরই অনেকগুলো ভার্সন। সো তখন আমরা এটাকে হয়তো কপি করে নিয়ে এসে ইউজ করি, যে ধরেন এই কালারটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, এটাকে আমি ফরগ্রাউন্ডে ইউজ করবো। যে কালার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, এর উপরে যদি টেক্সট থাকে কোনো ইয়ে থাকে সেটাতে আমি এই কালারটা ইউজ করব, তাহলে হাই কন্ট্রাস্ট হবে। হ্যাঁ, হোয়াটএভার। সো এটা ছিল আমাদের হিউ। হিউয়ের পরে আছে স্যাচুরেশন। স্যাচুরেশন হচ্ছে কি করবে, সে একটা কালারই দেখেন সেম আমি গ্রিন সিলেক্ট করছি, এখানে আমার সিলেক্ট করা গ্রিন, সে গ্রিনের একদম লাইট থেকে গ্রিনের ওই ডার্ক অংশটা থেকে একদম হোয়াইটের দিকে চলে গেছে। গ্রিনের ওই যে লাইট অংশ, আমি যদি গ্রিনটাকে একটু ডার্ক করি তাহলে দেখেন এটা ডার্ক হয়ে গেছে, এটা লাইটের দিকে আস্তে আস্তে গেছে, ঠিক আছে। এরপর ব্রাইটনেস। ব্রাইটনেস তো আমরা বুঝি একটা কালারের ডার্ক থেকে সর্বোচ্চ লাইট, একটা কালারের ডার্ক থেকে সর্বোচ্চ লাইট। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা দুইটা জিনিসকে কখনোই কালার হিসেবে ডিফাইনই করি না, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। এরা কোনো কালারই না, এরা কোনো কালারই না। যখন রেড গ্রিন এবং রেড ব্লু এবং ইয়েলোকে একসাথে মেশানো হয় তখন অটোমেটিক হোয়াইট কালার হয়। আর যখন সায়ান, ম্যাজেন্ডা, আরেকটা কি আছে ইয়েলো, এই তিনটাকে একসাথে মেশানো হয় তখন অটোমেটিক কালো হয়ে যায়। সো এই দুইটা আসলে আমরা কালার হিসেবে কোনো ডিফাইনই করি না, কখনোই করি না, ঠিক আছে। ওকে, সো এরপরে আছে আমাদের কাছে RGB, রেড, গ্রিন, ব্লু। এই জিনিসটা নিয়ে আমি আপাতত কথা বলতেছি না, এটা একটু সায়েন্সের খেলা আছে এখানে, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। বাট এই জিনিসটা সেম জিনিসটাই আপনি আবার এখান থেকে কালার প্যানেল থেকেও ইউজ করতে পারবেন, এখান থেকেও ড্রাগ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকেও ড্রাগ করতে পারবেন। বাট এই জিনিসটা আপনি তখনই ভালোভাবে ইউজ করতে পারবেন যখন আমরা কালার নিয়ে আরেকটু ডিটেলসে জানবো, যে একটা কালার যখন মনোক্রোমেটিক কালারের ভার্সনগুলো যখন আমরা জানবো, যে একটা কালারের ডার্ক থেকে লাইট আসতে পারে, লাইট আসতে তার কত সময় লাগে, মাঝে কি কি হয়, সে কিভাবে একটা কালার আরেকটা কালারের সাথে মিক্সিং হয়, যখন এই বিষয়গুলো জানবো তখন আমরা এটা আরো সুন্দরভাবে ইউজ করতে পারবো। ওকে, সো আমরা এখন আমাদের নেক্সট টুলে যাব। আমাদের নেক্সট টুলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে রোটেট টুল। কি টুল? রোটেট। রোটেট মানে তো জানি আমরা ঘোরা। হ্যাঁ, খুবই মজাদার টুল, খুবই মজার মজার জিনিসপত্র এটা দিয়ে বানানো যায়।
এরপরে অবশ্য কালারের আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার বলি। আই থিঙ্ক আপনারা এই নামটা অনেকটা শুনেছেন, গ্রেডিয়েন্ট কালার। দেখবেন একটা জায়গার ভিতরে 2টা বা 3টা কালারকে আমরা ইনপুট করতে পারি একই সাথে, হোয়াট এভার। সো আমি কি করতেছি, এই যে আমার কাছে একটা শেপ আছে, এই শেপটাকে আমি কি করব, আমি একটু কালারটাকে ডার্ক করে দেই, অনেক বেশি লাইট হয়ে আছে। হ্যাঁ, এই যে শেপটা আছে ধরেন, এই শেপটাকে আমরা ঘোরাবো, রোটেট করব। সো রোটেট করার জন্য আমাদের কি করতে হবে? সো রোটেট করার জন্য আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে একটা অপশন পাবো, নাম হচ্ছে ট্রান্সফর্ম। কি নাম? ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের ভিতরে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, মুভ, রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার, অনেক কিছু দেখতে পারবেন। সো আমরা একটা একটা করে দেখি, যদিও মুভ টুলটা খুব বেশি না, আপনি 1 সেকেন্ডে বুঝে যাবেন। আমি যদি মুভে প্রেস করি তাহলে বলতেছি এই শেপটা এক্স্যাক্টলি আমার একটা জায়গায় এখন আছে, এই শেপটাকে আমি ডানে বামে কোথাও মুভ করতে চাচ্ছি কিনা। এখন ইলাস্ট্রেটর কিভাবে এটাকে ডিটেক্ট করে যে এই শেপটা এক্স্যাক্টলি কোথায় আছে? সো আমরা ছোটবেলায় যে গ্রাফ পেপারের অঙ্ক করছি না, ম্যাথ করছি না, সো আমি যদি এখন দেখি, দেখেন আমার পুরা ওয়ার্ক স্পেস একটা গ্রাফ পেপারের মতো হয়ে গেছে। এই যে পুরো ওয়ার্ক স্পেসটা একটা গ্রাফ পেপারের মতো হয়ে গেছে। এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখেন, সো গ্রাফ পেপার হয়ে গেছে না পুরোটাই। এই যে পুরো গ্রাফ পেপার হয়ে গেছে, তখন ইলাস্ট্রেটর কি করে, এটার 2টা অক্ষ ডিপেন্ড করে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স, ওয়াই। হ্যাঁ, ওই যে আমরা বলতাম প্লাস প্লাস গেলে উপরে যাবে, মাইনাস মাইনাস গেলে এদিকে যাবে, প্লাস মাইনাস গেলে একদিকে যাবে। সো সেম কেসটাই, সায়েন্সটাই কিন্তু এখানে ইউজ হচ্ছে আর কি। সো সে ডিফাইন করে নেয় যে এক্স্যাক্টলি এর জায়গাটা কোথায়। ধরেন যে এক্সে 3 গিয়ে উপরে 5 গেছে, এরকম একটা কিছু হতে পারে। সো আমি যদি চাই এখান থেকে মানগুলো চেঞ্জ করে আমি কিন্তু এক্স্যাক্টলি তার অবস্থানটাকে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এক্স্যাক্টলি তার অবস্থানটাকে পরিবর্তন করতে পারবো। এভাবে করে জাস্ট ওকে দিয়ে দিলেই ও দেখবেন জায়গা থেকে চেঞ্জ হয়ে গেছে, কোথায় গেছে চলে এসে পরেরটাতে চলে আসছে। সো এটা একটু কমপ্লেক্স, এইভাবে আমরা করি না। তবে স্পেসিফিক কিছু ক্ষেত্র ছাড়া যখন আমাদের ডায়ালাইন বানাইতে হয়, মানে স্পেসিফিক কিছু জিনিসের দেখবেন এক্স্যাক্ট মাপ হইতে হবে আপনার। 1 মিলিমিটার মানে 1 মিলিমিটার, নট 1.1। যদি আপনি ওটা করেন তাহলে আপনার ইস্যু আসবে। তখন আমরা এগুলো করার চেষ্টা করি। এটা থেকে যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রোটেট টুল। আমি যদি এখন রোটেট টুলে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ডায়ালগ বক্স আসছে, আমার কাছে একটা ডায়ালগ বক্স আসছে। সো আপনি যদি কোনো কিছুকে ঘোরাতে চান, কোনো কিছুকে ঘোরাতে চান, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। সেই জিনিসটা কি? আচ্ছা বাদ দেন, আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে ভাই চট্টগ্রামের দূরত্ব কত কিলোমিটার, আপনি আমাকে কিভাবে এর উত্তর দিবেন? চট্টগ্রামের দূরত্ব কত কিলোমিটার? আপনার এইখানের ভুলটা হচ্ছে যে আমি তো আপনাকে বলি নাই ভাই ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত দূর। সো আমার কাছে মেইন পয়েন্ট হচ্ছে যে আপনি যে চট্টগ্রামের দূরত্ব জানতে চাচ্ছেন সেটা কোথা থেকে, তাই না? ঢাকা থেকে যদি হয় ধরেন যে 300, যদি আপনি আবার সিলেট থেকে করেন তাহলে ধরেন 700। তো আমার মেইন পয়েন্টটা হচ্ছে কি? কেন্দ্র। কেন্দ্র, যে আমি যদি আমার কেন্দ্র না বুঝি তাহলে কিন্তু আমার মেইন যে পয়েন্টটা কত দূরে আছে সেটা তো আমি জানি না, বুঝতেও পারতেছি না। এখন সেম অ্যাজ আপনি যদি একটা জিনিসকে রোটেট করতে চান তাহলে আপনার মেইন জিনিস হচ্ছে কি? কেন্দ্র বোঝা লাগবে, যে আপনি কোন জিনিসটাকে কেন্দ্র করে ঘোরাতে চাচ্ছেন। আপনার যদি কেন্দ্রই না থাকে তাহলে আপনি কিভাবে ঘোরাবেন? তাহলে তো আপনি বুঝতে পারবেন না, তাই না? সো এখানে আমার রোটেট টুলে আমি গেছি, যাওয়ার পর এখান থেকে আমি প্রিভিউ মুডটাকে অন করে দেবো, তাহলে আমার এখানে কি চেঞ্জ হচ্ছে আমি দেখতে পারবো। ওকে, সো আমি প্রিভিউ মুডটাকে অন করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন অ্যাঙ্গেল আছে, যে আমি এক্স্যাক্টলি কত ডিগ্রি কোণে এটা ঘোরাতে চাচ্ছি। সো আমি যদি এখন নর্মালি এটাকে ড্রাগ করি এভাবে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরতেছে, এবং এটার কেন্দ্র হচ্ছে এই শেপের মাঝখানের অংশটা। মাঝখানের অংশটাকে কেন্দ্র করে সে কিন্তু ঘুরতেছে। ঠিক আছে, সো ধরেন আমরা এটাকে 40 ডিগ্রি বা 45 ডিগ্রিতে ঘুরালাম, -45 ঘুরালাম। ঘোরানোর পরে এখানে আমার কাছে 3টা অপশন আছে, একটা হচ্ছে কপি, ওকে, ক্যান্সেল। সো আমি যদি কপি দেই তাহলে কি হবে, যে আমার মেইন যে শেপ আমি এটা এঁকেছিলাম সেটা সেভাবেই থাকবে, ওর একটা কপি হয়ে ওই কপিটা 45 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আর যদি আমি ওকে দেই তাহলে আমার মেইন যে শেপটা ছিল সেই শেপটাই ঘুরে যাবে। ক্লিয়ার? সো আমি কি করব, এখান থেকে কপি দিয়ে দেবো। সো আমি যখন কপি দিয়ে গেছি, দেখেন এটা আমার মেইন শেপ, এটা আমার পরবর্তী শেপ, এবং পরের শেপটা আমার কিন্তু এখনো সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। কি করব? কন্ট্রোল ডি। ডি হচ্ছে ডুপ্লিকেট। আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে সে সেম ওই জায়গাটাকে কেন্দ্র করে ঘুরতেই থাকবে, এভাবে ঘুরতেই থাকবে।
হ্যাঁ 45 ডিগ্রি কোণে ঘুরতেই থাকবে এবং কপি হতেই থাকবে। সেটা আমরা যতবার করি না কেন ততবার এভাবে চলতেই থাকবে। সেটাকে এখন দেখে মনে হচ্ছে যে না এটা তো তেমন কিছু হয় নাই, চলেন একটু মজাদার কোনো কিছু বানানোর চেষ্টা করি। সো আমি যদি ইয়েটাকে বন্ধ করে দেই, আমি রেক্ট্যাঙ্গেল নিলাম এখান থেকে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে আমরা দুইটা কর্নারকে কার্ভ করে দিব, এই কর্নার এবং এই কর্নারকে আমি কার্ভ করে দিলাম। ওকে, সো দেওয়ার পর এটাকে আমি একটু ছোট করি, সরি এটা একটু ছোট আমাদের আগে করে নেই। ওকে, সো নেওয়ার পর সরি আমি এখন এই পাতাটাকে ঘোরাবো। হ্যাঁ, এই পাতাটাকে আমরা একটা জায়গাকে কেন্দ্র করে ঘোরাবো। সো নর্মালি আমি যদি এটাকে এখন ঘোরাই তাহলে সে কি করবে, এই যে কেন্দ্র আছে সেই কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু ঘুরবে। কিন্তু আমি আমার কাস্টম একটা কেন্দ্র বানাবো, যে ভাই আমার যে কোনো একটা পয়েন্টারকে বলে দিব যে তুমি এইটাকে কেন্দ্র করেই ঘুরবা। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে দেখেন অপশন আছে, আমাদের একটা নিচের টুল আছে নাম রোটেট টুল, সেম ওই সেম জিনিসটাই এখানেও আছে, সেম জিনিসটা। আমি যখন রোটেট টুল নিব তখন দেখেন এই যে এক্স্যাক্টলি আমার কেন্দ্র আছে, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে ছোট একটা সায়ান কালারের প্লাস চিহ্ন আছে। আমি এটাকে একটু যদি বাইরে নিয়ে আসি কালো জায়গায়, আই থিঙ্ক আপনারা দেখতে পারবেন। তাহলে আমি যদি এখন রোটেট টুলে যাই, দেখতে পাচ্ছেন কি এখানে একটা ছোট ইয়ে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস সাইন। সো এইটা ডিফাইন করতেছে এটা আসলে কেন্দ্র কোনটা আপাতত। সো এটাকে আমরা যদি জাস্ট এখান থেকে বাইরে বের করে নিয়ে আসি, এখান থেকে ক্লিক করি, তাহলে আমি যেখানে ক্লিক করবো সেখানে চলে আসবে এখন। কিন্তু আমি ক্লিক করার পরে আমার ওই ডায়ালগ বক্সও লাগবে যে আমি এক্স্যাক্টলি কত ডিগ্রি কোণে ঘোরাতে চাচ্ছি, আমার তো সেটাও লাগবে, তাই না? তো সেটা করার জন্য আমি কি করব, অল্টার প্রেস করব। কি করব, অল্টার প্রেস করব। জাস্ট অল্টার প্রেস করে যদি আমি এখানে অল্টার প্রেস করে জাস্ট এখানে একবার ক্লিক করে দেই, তাহলে এইটা কেন্দ্র হিসেবে ডিফাইন হয়ে গেছে, সাথে সাথে আমার রোটেটের পপ আপও চলে আসছে। আমি ধরেন এটাকে ঘোরাতে চাচ্ছি, আমাদের ধরেন যে পাতা দরকার হচ্ছে 16টা, আমি এক্স্যাক্টলি চারপাশে কয়টা পাতা রাখবো, 16টা। তো একটা জিনিসকে সর্বোচ্চ আমরা কত ডিগ্রি কোণে ঘোরাতে পারি, 360। তাহলে আমি 360/16 দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখন কি দিব, কপি দিয়ে দেবো, তাহলে ও অটোমেটিক হিসাব করে নিবে আমাকে। সো দেন কপি দিয়ে দিলাম। সো এখন কিন্তু এটা ঘুরে গেছে। এখন যদি আমি কন্ট্রোল-D প্রেস করতে থাকি তাহলে দেখেন সে সেমভাবে ঘুরতেই থাকবে। এবং আপনি যদি আমার এখানে পাতা হিসাব করেন, আমার এক্স্যাক্টলি পাতা আছে কয়টা, 16টা। ঠিক আছে? সো মানে এই যে কমপ্লেক্স একটা জিনিস, বাট আমরা বানাইলাম ইজি ওয়েতে। আমি কি বোঝাইতে পারছি? কার কোনো কনফিউশন আছে? নাই। ওকে, কনফিউশন না থাকলে তো খুবই ভালো। সো এখন আমি কি করব, দেখেন এই পাতাগুলা কিন্তু সবাই সেপারেট, আলাদা আলাদা, পাতাগুলা আলাদা আলাদা। এখন আমি যদি এটাকে মুভ করতে চাই, যে আমি এটা তো একটা আমরা এলিমেন্ট বানাইছি, সবগুলো পাতা মিলে একটা এলিমেন্ট। এখন আমি যদি এটাকে কোনোভাবে মুভ করতে চাই, কোনোভাবে একটা পাতা কিন্তু ছেড়ে যাইতেই পারে। সো এটা কিন্তু একটা ইস্যু, যে অর্ধেক পাতা চলে গেছে, অর্ধেক পাতা নাই হয়ে গেছে, কোনো রিমুভ হয়ে গেছে। আমরা সেটা করব না। সেটা না করার জন্য আমরা কি করব, এই পুরো জায়গাটাকে একটা গ্রুপ করে রাখবো। কি করে রাখবো, গ্রুপ করে রাখবো। সো গ্রুপ করে রাখার জন্য আমাদের কি করতে হবে, পুরোটাকেই সিলেক্ট করতে হবে, আমি যাকে যাকে গ্রুপ করতে চাচ্ছি আর কি। দেন রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে গ্রুপ। সো আপনি এখান থেকে গ্রুপ করতে পারেন, এখান থেকে গ্রুপ করে ফেলতে পারেন। এখন আমি যদি যে কোনো একটাকে ধরে টান দেই, তাহলে আপনি দেখবেন এখন ওরা সবসময় একসাথে থাকবে, সবসময়ই একসাথে থাকবে। ঠিক আছে? আবার এটাকে যদি আপনি আনগ্রুপ করতে চান, রাইট বাটন ক্লিক করে সেম জায়গায় আপনি দেখবেন কি আছে, আনগ্রুপ আছে। সো এটার শর্টকাট হচ্ছে Ctrl+G। আমি যদি কোনো কিছুকে সিলেক্ট করি, সিলেক্ট করে Ctrl+G প্রেস করি, তাহলে এটা একটা গ্রুপে চলে আসছে। ওকে, সো এখন আমি এটাকে যদি ছোট করতে চাই, এটাকে আমি ছোট করলাম, এবার আমি এটাকেই ধরেন ঘোরাবো। ঠিক আছে, রোটেট করব এটাকেই। সো এটাকে রোটেট করার জন্য আমি সেম আবার আমার রোটেট টুলে গেলাম, এই যে এখানে আমার রোটেট টুল আছে, এবং সেম এখানে একটা কেন্দ্র ডিফাইন করে দিলাম। এবার ধরেন আমার দরকার হচ্ছে কত, 360/9। সো দেন আমি যদি কপি দেই, তাহলে দেখবেন আবার Ctrl+D প্রেস করতে থাকলে সেটা আবার ঘুরতেই থাকবে। ঠিক আছে? সো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো যত ধরনের ইচ্ছা আপনি রোটেট টুল ইউজ করে বানাতেই থাকবেন, বানাতেই পারবেন আর কি। ঠিক আছে? খুবই সহজ জিনিস, সিম্পল জিনিস। কারো কোনো কোশ্চিন আছে এটাতে? নাই। হ্যাঁ, এটাই তো বুঝাচ্ছি আমরা, 360/9 তো দিছি এই জন্যই। আপনি
আপনি দেখেন প্রত্যেকটার মাঝখানের গ্যাপ সমান না, প্রত্যেকটা মাঝখানের গ্যাপ সমান। আপনার একটা যদি ফ্লাওয়ার একটু এদিকে হইতো তখন কিন্তু আপনার চোখে দেখতে এটা খারাপ লাগতো, আপনি কিন্তু বুঝতে পারতেন। ঠিক আছে, সো এই জন্য এক্সাক্ট মাপের জন্য আমাদের কাজগুলোকে সিম্পল করার জন্য আমরা এটা এভাবে করে থাকি আর কি। ওকে, সো নেক্সট আমাদের কাছে আরেকটা টুল আছে, আরেকটা অপশন আছে। ধরেন এই যে এখানে আপনি রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্মে যান, আরেকটা আছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট জিনিসটা কি? আপনি আয়নার সামনে আপনাকে যেভাবে দেখেন সেটাই হচ্ছে রিফ্লেক্ট, সেটাই হচ্ছে রিফ্লেক্ট। ঠিক আছে, ধরেন আমাদের কাছে একটা কিছু আছে, ধরেন আমার কাছে একটা শেপ আছে, রেক্ট্যাঙ্গেল শেপ। সো আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে এখানে পেইন্ট করলাম আমার ইচ্ছা মতো আপাতত। করার পর আমি এটার ফিল কালার রাখি এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর এই পয়েন্টারটাকে ধরে একটু উপরে দিলাম। হ্যাঁ, এই পয়েন্টারটাকে ধরে একটু উপরে দিলাম। এখন আমি কি চাচ্ছি, যে আমি চাচ্ছি এইরকম সেম একটা শেপ কি থাকবে, এই দিকেও থাকবে, সেম একটা শেপ এই দিকেও থাকবে। তাহলে আমাকে কি আবার ড্র করতে হবে? না, আর ড্র করতে হবে না। আমি এটাকে কি করব, রিফ্লেক্ট করে দিব, প্রতিবিম্ব করে দিব। আয়নার সামনে যেভাবে আমি ডান হাতকে বাম হাত দেখি সেম অ্যাজ এভাবে হবে। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট। সো রিফ্লেক্ট করার সময় আমার কাছে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে হরিজন্টাল, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। আপনি কিভাবে রিফ্লেক্ট করতে চাচ্ছেন এটাকে? হ্যাঁ, সো আমি এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে চাচ্ছি। রিফ্লেক্ট করার সময়ও আপনি যদি চান অ্যাঙ্গেলও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। যদি আপনি কোনোভাবে এটাকে চেঞ্জ করতে চান এভাবে, হ্যাঁ আপনি এটা করতে পারেন। সো আমরা এটা করতে চাচ্ছি না, আমরা এটাকে 0 রাখি। এবং আমি এখান থেকে কি করতে চাচ্ছি, কপি করব নাকি ওকে করব? আমি অবশ্যই কপি করব, কারণ আমি চাচ্ছি আমার যে প্রথম শেপটা সেটা সেভাবেই থাকুক। আমি যদি এখন কপি দেই তাহলে আপনি দেখেন আমার কাছে দুইটা শেপ আছে। আমি জাস্ট এটাকে এখন এখানে ইয়ে করে দেব, প্লেস করে দিব। ঠিক আছে, আমার কাজ কিন্তু শেষ। সো এভাবে আপনি কিন্তু রিফ্লেক্ট করতে পারবেন। আবার আপনি যদি চান যে না, এইরকম একটা জিনিস আবার আমার এদিকেও থাকা দরকার, সো আমি কি করব, দুইটাকেই সিলেক্ট করছি, রাইট বাটন ক্লিক করছি, ট্রান্সফর্মে গেছি এবং রিফ্লেক্ট করছি। এবার রিফ্লেক্টটা আমার কি হবে, হরিজন্টালি হবে। সো আমি হরিজন্টাল ক্লিক করলাম, দেন আবার কপি দিয়ে দিলাম, সেম অ্যাজ এটাকে যদি একটু নিচে নিয়ে এসে বসায় দেন, হয়ে গেল। ঠিক আছে, আমাদের শেপ ছিল কয়টা, একটা। জাস্ট আমরা রিফ্লেক্ট করে করে সেম জিনিসটাকে রিপিট করে করে বানাই ফেলছি আর কি। ভাই বেশি ঘুম ধরতেছে, বেশি ঘুম ধরতেছে, চোখে পানি দিয়ে আসেন। ঠিক আছে, বুঝাইতে পারছেন তো? বুঝাইতে পারছি তো? আচ্ছা, এটাকেও আমি রেখে দিলাম সাইডে। এগুলো কিন্তু খুবই ইসেনশিয়াল এলিমেন্ট, আমাদের প্রত্যেকটা কাজে দেখবেন হাজার হাজার বার এগুলো ইউজ হচ্ছে, হবেই। হ্যাঁ, সো আমাদের কাছে আর কি অপশন আছে? এখন ট্রান্সফর্মে আমি যদি যাই, রিফ্লেক্টের পরে আমার কাছে স্কেল আছে, শেয়ার আছে। এই দুইটা আপাতত আমরা এখান থেকে দেখবো না, এগুলো আমরা পরে এখান থেকেই দেখে নিব, এখান থেকেই দেখবো আর কি। ঠিক আছে, আমাদের কাছে এখানে স্কেল, শেয়ার সবকিছুই পাবো, আমরা এখান থেকে দেখে নিব, হোয়াটএভার। নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো আর কি, সেটা হচ্ছে আমাদের কাছে আরো কিছু শেপ ছিল। নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স টুল। হ্যাঁ, একটু অ্যাডভান্স, একটু মনোযোগ দিয়ে দেখবেন। রিলেটে করে দিই, নাম হচ্ছে পাথফাইন্ডার। কি নাম? পাথফাইন্ডার। মজার জিনিস, খুবই মজার জিনিস, পাথফাইন্ডার। সো কেউ যদি লোগো ডিজাইনার হতে চায়, লোগো ডিজাইন করতে চায়, তো দুইটা টুলে সবচেয়ে প্রো হতে হয়। একটা হচ্ছে পাথফাইন্ডার, আরেকটা হচ্ছে এখানে আমাদের একটা টুল আছে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, শেপ বিল্ডার টুল। সো আমরা পাথফাইন্ডারটাকে আগে দেখবো। এখন আমার কাছে পাথফাইন্ডারটা নাই, আছে যদিও। তো আমি দেখাই যে উইন্ডোতে যান, উইন্ডো গিয়ে একটু নিচের দিকে যান, এই যে পাথফাইন্ডার এখানে আছে। সো আমি পাথফাইন্ডারটাকে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, এখান থেকে পাথফাইন্ডারটাকে নিয়ে আসলাম। পাথফাইন্ডারে গেলে আমরা চারটা আলাদা আলাদা কাজ করতে পারবো। প্রথম কাজটা করতে পারবো ইউনিট, তারপরে কাজটা হচ্ছে আমাদের সাবট্রাক্ট, মাইনাস ফ্রন্ট আর কি, দেন হচ্ছে ইন্টারসেক্ট অ্যান্ড দেন এক্সক্লুড। সো এই চারটা কাজ আমরা দেখার চেষ্টা করবো একটু। প্রথমত হচ্ছে ইউনিট। ইউনিট জিনিসটা আসলে কি? ইউনিট জিনিসটা কি করবে? আপনার একাধিক শেপকে একটা শেপে রূপান্তর করে দেবে, একাধিক শেপকে একটা শেপে রূপান্তর করে দেবে। সো কিভাবে? ধরেন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর আমি ইলিপসটাকে জাস্ট পেইন্ট করছি। এবার আমি ইলিপসটাকে জাস্ট কপি করব। হ্যাঁ, আমি আর কিচ্ছু করব না, আমি কপি করব।
দেখেন তো এটা লুকটা কিসের মতো আসছে, মেঘের মতো বা ক্লাউডের মতো, তাই না? সো আমি এখান থেকে আরো একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, তো আমি চাচ্ছি যে নিচের লাইনটা একদম সোজাই থাকুক, সো এই ক্ষেত্রে এটাকে আমি মিলাই দিচ্ছি। ওকে, সো এটা আমার একটা ক্লাউডের মতো লুক আসছে। কিন্তু আমি যদি শুধু স্ট্রোক ওপেন করি তাহলে দেখেন আমার এখানে কতগুলো শেপ, অনেকগুলা শেপ, তাই না? এগুলা নিয়ে কাজ করা কিন্তু একটু ঝামেলা। সো আমি যদি কি করবো, এখন আমি সবগুলা শেপকে এভাবে সিলেক্ট করছি, বা যতগুলা শেপ আমার দরকার সবগুলাকে সিলেক্ট করে এই যে শেপ মুড আছে, শেপ মুডের এখানে গিয়ে জাস্ট কি করে দেবো, ইউনিটে ক্লিক করে দেবো। ইউনিটে ক্লিক করে দিলে কি হবে, আমার এখানে যতগুলা শেপ আছে সবগুলা মিলে কি হয়ে যাবে, একটা শেপ হয়ে যাবে, সবগুলা মিলে একটা শেপ হয়ে যাবে। সো আমি জাস্ট ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে আমার এখন একটা শেপ। আমি যদি এখন স্ট্রোক ওপেন করি তাহলে আপনি দেখবেন শুধুমাত্র একটা শেপ। ঠিক আছে, খুবই মজার জিনিস আর কি ইউনিট। সো ইউনিট আপনার কি কাজ করতেছে, জাস্ট সবগুলো শেপকে একটা শেপে রূপান্তর করে দিচ্ছে। তাহলে মাইনাস ফ্রন কি কাজ করবে, মাইনাস ফ্রন এর বিপরীত কাজটা করবে। কিভাবে, ধরেন আমার কাছে আরেকটা ইলিপস আছে, আরেকটা, আমি এখান থেকে আরেকটা ইলিপসকে সিলেক্ট করলাম এবং এই ইলিপসটার একটা কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, হ্যাঁ, এর উপরে। আপনি চাইলে এটার একটা কালার, একটু কালারটা চেঞ্জ করে দেন যাতে আপনি বুঝতে পারেন ডিফারেন্সটা। তো দেখতে পাচ্ছেন। সো মাইনাস ফ্রন কি করবে, মাইনাস ফ্রন করবে এই যে নিচের শেপটার উপরের শেপটা কিছু অংশ ওভারল্যাপ করছে না, সো এই অংশটাকে রিমুভ করে দিবে, এই অংশটাকে রিমুভ করে দিবে টোটালি। সো আমি যদি এখন দুইটাকে সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফ্রন্টে গিয়ে জাস্ট একবার ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন উপরের যতটুকু অংশ ছিল সেই অংশটাকে সে কি করে ফেলছে, একদম রিমুভ করে ফেলছে, সেই অংশটাকে, পুরো অংশটাকেই রিমুভ করে ফেলছে। ঠিক আছে, সো এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। সো এভাবে আপনি আর কি যে কোনো শেপকে ট্রাই করতে পারেন। ধরেন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এখানে আমি একটা পলিগন নিলাম, সো এর উপরে পলিগন একটা আমি পেইন্ট করে দিলাম এবং আমি চাচ্ছি এক্স্যাক্টলি পলিগনের এই অংশটা, মানে এই রেক্ট্যাঙ্গেলের এক্স্যাক্ট এই অংশটা মাইনাস হয়ে যাবে। আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। সো আমি এখন দুইটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে যদি মাইনাস ফ্রন্ট করে দেই, দেখেন পলিগন যতটুকু ছিল ওই জায়গাটা রিমুভ হয়ে গেছে, আমার কাছে একটা নতুন শেপ চলে আসছে। ঠিক আছে, এরপরে আমাদের কাছে আছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট জিনিসটা হচ্ছে যে কি করবে, কমন জায়গাকে সে রাখবে। যেমন মাইনাস ফ্রন্ট কি করলো, উপরে যে জায়গাটা ওভারল্যাপ হচ্ছিল সেটাকেই সে রিমুভ করে দিচ্ছে, কিন্তু ইন্টারসেক্ট একটু ডিফারেন্ট কাজ করবে। ডিফারেন্ট বলতে এর বিপরীত কাজ। এখন আমি যদি দুইটাকে সিলেক্ট করি, এর কমন জায়গা কোনটা, দুইটা শেপের কমন জায়গা হচ্ছে মাঝখানের জায়গাটা, সে কি করবে, মাঝখানের জায়গাটাকে রেখে বাকি জায়গাটাকে রিমুভ করে দিবে। সো আমি যদি এখান থেকে এখন ইন্টারসেক্ট করি তাহলে দেখেন মাঝখানের জায়গাটা, এই পাতা বানাতে গিয়ে আমাদের কি করতে হচ্ছিল, তখন রেক্ট্যাঙ্গেল নিতে হচ্ছিল, তারপর কার্ভ করতে হচ্ছিল, শেপ চেঞ্জ করতে হচ্ছিল, হ্যাঁ। এবং ওই পাতাটা হচ্ছে আমি যদি এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে দুইটা কর্নারকে সিলেক্ট করি, করে কার্ভ করি, আমি কিন্তু এটার ছোট বড় করতে গিয়ে আমি কিন্তু ইস্যু ফেস করব। এ কিন্তু আর ছোট হয় না, কিন্তু এটাকে আপনি সব কিছু করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া দুইটাই তো দেখতে সেম, কিন্তু হচ্ছে না কেন, তাই না? হচ্ছে না কেন, প্রশ্ন তো হওয়া উচিত এটা কেন হচ্ছে না। আপনি যদি খেয়াল করেন এটার পাথটা যদি খেয়াল করেন, দেখেন এর পাথটা যে চেঞ্জ হয়েছে, কিন্তু এ একটা বক্সের ভিতরে আছে। সো এই বক্সটা আমাদের কি ডিফাইন করতেছে, ওই যে রেক্ট্যাঙ্গেল, আমি চাইলে কিন্তু আবার ওই রেক্ট্যাঙ্গেলে স্কোয়ারে ফিরে যেতে পারবো, কিন্তু এটা থেকে আর ফিরে যাওয়া সম্ভব না, সম্ভব না, এখন সম্ভব না, একটু পরে সম্ভব হবে। ঠিক আছে, সো এটা কিন্তু আমরা চাইলে সেটা করতে পারবো না, এর নির্দিষ্ট একটা সাইজ সে নিয়ে নিয়েছে, এর মানে এটা সর্বনিম্ন কার্ভ, এর বাইরে আর কার্ভ হবে না। সো এই জন্য এটা ছোট হচ্ছে না, এটাকে চাইলে আবার আমরা বড় করতে পারবো, কিন্তু বড় করলে দেখেন কার্ভটা আবার আগের মতো হয়ে গেছে। সো এটাকে আমি আবার এভাবে কার্ভ করে দিতে পারবো। সো এটা হিউজ প্যারার কাজ আর কি। সো আমরা নর্মালি যখন করার চেষ্টা করি এই সেম কাজগুলো পাথফাইন্ডার দিয়ে করার চেষ্টা করি, এটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি আর কি। ওকে, আচ্ছা, এরপরে আছে আমাদের কাছে এক্সক্লুড। সো পাথফাইন্ডারে সে বিপরীত কাজ করবে, সে কমন জায়গাটাকে রিমুভ করবে। সো আমি যদি এখন দুইটাকে সিলেক্ট করি, দুইটাকে নেই, সো কমন জায়গা হচ্ছে এটা, সে এটাকেই রিমুভ করে দিয়ে বাকি জায়গাটাকে রেখে দিবে। সো আপনি দেখেন এখন সে এই জায়গাটাকে রিমুভ করে দিয়েছে, বাকি জায়গাটাকে রেখে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের পাথফাইন্ডারের একদম বেসিক্স একটা জিনিস। একটু আগে আমি একটা কথা বলছিলাম যে ভাই আপনি বলছিলেন যে আমরা বলছিলাম যে এটা মডিফাই করা যাচ্ছে না, যদি আমরা মডিফাই করতে চাই তাহলে আমাদের কি করা যাচ্ছে। সো ধরেন আমরা একটা ইলিপস নেই আগে, এবং আমি যে ক্লাউড শেপটা বানাইছিলাম ওই টাইপেরই একটা কিছু বানানোর চেষ্টা করি আর কি।
ঠিক আছে। সো এই যে ক্লাউড শেপ, এখানে কিন্তু আমাদের অনেকগুলো শেপ আছে, আমি যদি এখন স্ট্রোকে যাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কতগুলো ইলিপস আমরা এখানে ইউজ করছি, আমাদের বেশ অনেকগুলো ইলিপস আমরা এখানে ইউজ করছি। সো এখন আমি জাস্ট কি করব, ইউনিট করব, বাট ইউনিটের ক্ষেত্রে শর্তটা হচ্ছে অল্টার প্রেস করে ইউনিট করব। কি করব, অল্টার প্রেস করে ইউনিট করব। আমি যদি এখন অল্টার প্রেস করছি, দেন ইউনিটে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা শেপই হয়েছে, কিন্তু আমি যখন সিলেক্ট করব সবগুলা পাথ দেখা যাচ্ছে, আমি কি করতে পারবো, একটাতে ডাবল ক্লিক করে এর ভিতরে যেতে পারবো। ধরেন এই যেটা আমার সিলেক্ট হয়ে গেছে, আমি চাইলে এটার এখন পজিশনটাকে একটু নিচের দিকে নিব, মানে আমি চাইলে এর পজিশনটাকে চেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো, কিন্তু সে বিহেভ করবে একটা শেপের মতো, যে সবগুলো ইলিপস মিলেই একটাই শেপ, সে বিহেভ করবে আমার সাথে এরকমই। বাট আমি চাইলে কিন্তু এটাকে মডিফাই করতে পারতেছি, আগে কিন্তু আমি এই পাথগুলো শো করতেছিল না, তাই না? সো সেম অ্যাজ আমি যদি এখন এটাকে ইন্টারসেক্ট করি, আমি দুইটাকে ক্লিক করে এখান থেকে অল্টার ধরে ইন্টারসেক্ট করি, তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু আমার একটাই শেপ। আমি চাইলে কিন্তু এটাকে এখন বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, আমি যাই চাই না কেন এটা করতে পারতেছি, এবং এটা একটা শেপের মতোই বিহেভ করতেছে আমার সামনে। আমি এখন যদি করি, আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমি এই যে দেখেন আমার এই পাশে ডান পাশে যে ইলিপস সেটার ভিতরে চলে গেছি। আমি চাইলে ইলিপসটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, এবং আমি চাইলে এর জায়গাও চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে। সো জাস্ট আমাকে কি করতে হবে, যদি আমি এই অ্যাক্সেসটা রাখতে চাই, জাস্ট অল্টার ধরে প্রেস করতে হবে, জাস্ট এতটুকুই চেঞ্জ, আর কোনো কিছুই করতে হবে না। ক্লিয়ার? খুবই সহজ এবং সিম্পল জিনিস আর কি। আই থিঙ্ক আপনারা বুঝেছেন, কোনো সমস্যা নাই তো? না থাকলে তো খুবই ভালো, থাকলে আরো ভালো। হ্যাঁ, আচ্ছা। সো এটা ছিল পাথফাইন্ডারের বেসিক। পাথফাইন্ডারে আমাদের আরও কিছু অপশন আছে, এগুলোতে আমরা আসবো ধারাবাহিকভাবে, বাট এখন না। আপনাদের এই চারটা আগে প্র্যাকটিস করেন, হ্যাঁ, এই চারটাই প্র্যাকটিস করেন ভালোভাবে। ওকে, বেশি হয়ে যাচ্ছে কি? আসবে এখন ভাই, এই জন্য আমি বলেছিলাম কালকেই যে আপনার কাছে এখন দিন যাবে, টুল বাড়বে। সো প্র্যাকটিস আপনার থাকতেই হবে, হ্যাঁ। সো আমরা যেটা শুরু করছিলাম সেটাই কিন্তু সহজ, এরপর আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো চলতেই থাকবে, তাই না? ওকে, শেপ বিল্ডার, ওকে। তো আর তেমন কমপ্লেক্স জিনিস তাহলে না দেখাই, সিম্পল জিনিস দেখাই আপনাদের, ঠিক আছে। সিম্পল জিনিসের মধ্যে আমাদের কাছে আরেকটা জিনিস আছে এখানে। এরপর যদি আমার পেন টুল দেখানোর ইচ্ছা ছিল, তো পেন টুলে আমরা যাচ্ছি না, পেন টুল আয়ত্ত করতে একটু টাইম লাগবে আপনার, পেন টুলে আমরা যাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, যতটুকু আমরা শিখেছি। বাসা কোথায় আপনার? বাসা কোথায়? মেট্রো করে চলে আসবেন, মতিঝিল এসে আচ্ছা, সমস্যা নাই। আপনাদের আজকের ক্লাসের পরে আপনি হয়তো লম্বা একটা ছুটি পাবেন। না, এক্সট্রা ছুটি বলতে নেক্সট ক্লাস আপনাদের 15 তারিখ থেকে হবে, এক সপ্তাহ। এরপরে রেগুলার ক্লাস হবে আপনাদের উপস্থিতির অবস্থা। আচ্ছা, এখন আরেকটা টুলসের কথা বলবো আমার, যে টুলসটা আপনার জানা ফরজ, জানতেই হবে, পরীক্ষায় পাশ করার জন্য হলে তো এটা জানতেই হবে এই পরীক্ষায় অন্তত। আর আপনি যদি ভালোভাবে কাজ করেন এটা জানতেই হবে। আর আমি আরেকটা গ্যারান্টি দিতে পারি, আপনি যদি এই ফিল্ডে কাজ করেন কিছুদিন পর আপনার এটা সবচেয়ে বেশি ফেভারিট টুল হবে, সেটার নাম হচ্ছে পেন টুল। কি টুল? পেন টুল। সো পেন টুল নর্মালি আপনাকে কি করবে, পেন টুল আপনাকে শেপ বানানোতে হেল্প করবে, যে কোনো আকৃতির শেপ বানাইতে আপনি কাস্টম হইতে পারবেন। সো পেন টুল কাজ করে কিভাবে দেখেন, পেন টুল কাজ করে ও এক একটা করে বিন্দু বা অ্যাঙ্কার পয়েন্ট করবে আর কি। সো আমি একটা
অ্যাঙ্কার পয়েন্ট এখানে যখন সিলেক্ট করলাম, এখানে সে একটা অ্যাঙ্কার পয়েন্ট বসাই দিছে। দেন আমি যেখানে যাচ্ছি দেখেন আমার কাছে একটা কিন্তু প্রিভিউ যাচ্ছে, তাই না? প্রিভিউ, আমি যেদিকে যাচ্ছি আমার কিন্তু একটা প্রিভিউ যাচ্ছে যে এক্স্যাক্টলি আমার লাইনটা কোন দিকে যাচ্ছে। সো আমি এখানে একটা প্রেস করে দিলাম, এখানে কাস্টম ওয়েতে আমি আমার মতো করে দিলাম এবং আমি একটা রেক্ট্যাঙ্গেল বানাই ফেলছি, কিন্তু একই সাথে এখন আমরা এটা কি করতে পারবো, এই রেক্ট্যাঙ্গেলটা আমার কি ছিল, এই রেক্ট্যাঙ্গেলটাতে ছিল কি আমার কর্নার ছিল সবগুলা। আমি যদি চাই এই কর্নারগুলোকে আমরা পেন টুল দিয়ে কার্ভ বানাইতে পারবো। সবচেয়ে মজার জিনিস হচ্ছে পেন টুল ইউজ করার কারণ এইটা, যে একই সাথে আমরা কর্নার বানাইতে পারবো, কার্ভও করতে পারবো। সো আমি যদি সেখানে একটা নোট, সরি ফিগমাতে আমরা নোট বলি আর এটাকে বলি অ্যাঙ্কার পয়েন্ট, আমরা যদি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করি, দেন এটাকে আমি এখন ক্লিক করে ছেড়ে দিব না, কি করব, ক্লিক করে ড্রাগ করব। আমি যখন ড্রাগ করতেছি তখন আমার বাম পাশের যে প্রিভিউটা ছিল সেটা কি হয়েছে, উপরের দিকে গেছে, এবং আমি ড্রাগ করতেছি কোন দিকে, মাথায় রাখতে হবে যে আমি যেদিকে ড্রাগ করব তার বিপরীত দিকে মুভ হবে। সো আমি যদি এটাকে এখন নিচের দিকে আরো নিচে নিয়ে আসি, ওটা উপরে চলে যাচ্ছে, এটাকে যদি এখন আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, নিচে চলে আসবে। তো আই থিঙ্ক আপনারা দেখে বুঝতেই পারতেছেন। সো আমরা এটাকে শুধু স্ট্রোক কালার রাখি। দেন আমি যদি এবার এই পাশ থেকে যাই, এই পাশ থেকে একটু ড্রাগ করি, সো খুব সহজে দেখেন আমরা একটা কার্ভ লাইন বানাইছি আর কি, একটা কার্ভ লাইন বানাইছি। এখন কার্ভ লাইন বা পেন টুল শিখতে আমাদের আর যে জিনিসপত্রগুলো জানা দরকার সেগুলো হচ্ছে, যে লাইনটাকে আমি পয়েন্টারটাকে বসাইছি সেটার নাম হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? সেটার নাম অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্টের উপরে দেখেন দুই দিকে দুইটা আবার লাইন চলে গেছে, এইগুলাকে বলা হয় হ্যান্ডেল, এগুলাকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলো কি করবে, আপনাকে কারো ভেক্টর সম্পর্কে আইডিয়া আছে? ভেক্টর, ওইটা বেসিক ভেক্টর না, ইন্টার একটা ভেক্টর আছে, অধ্যায় আছে, বিশাল বড় অধ্যায় ভেক্টর। আচ্ছা যাই হোক, আচ্ছা ভেক্টর বাদ, আচ্ছা সব কিছুর একটা ইয়া থাকে, যেমন ধরেন কিভাবে বলি, এটা আরো কঠিন এক্সাম্পল, বাদ দেন। আচ্ছা আমি যদি একটা জিনিস আপনাকে এখানে বলি, দেখেন এই যে দুইটা পয়েন্টার আছে এগুলোকে বলা হয় হ্যান্ডেল, এগুলোকে বলা হয় হ্যান্ডেল। ঠিক এই হ্যান্ডেলটার কারণেই কিন্তু আমার এই জায়গাটা কি হয়েছে, কার্ভ হয়েছে। এই হ্যান্ডেলটা যদি কোনোভাবে না থাকে, এই যে হ্যান্ডেলটা যদি কোনোভাবে না থাকে তাহলে কিন্তু এই কার্ভটা আর থাকবে না, এই কার্ভটা আর থাকবে না। যেমন আমি যদি আরেকবার পেন টুলটা নিয়ে যদি সেম ভাবে ড্র করার চেষ্টা করি এবং এই হ্যান্ডেলটাকে আমি রিমুভ করব, কিভাবে, আমি যদি অল্টার প্রেস করে জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে একবার ক্লিক করে দেই, দেখেন আমার হ্যান্ডেলটা রিমুভ হয়ে গেছে। এখন আমার এটা কার্ভ কি আছে, আর আমার কিন্তু আর কার্ভটা নাই। তাহলে এই দিকের যে কার্ভটা সেটা কার কারণে হয়েছে, এই হ্যান্ডেলটার কারণে হয়েছে, ঠিক আছে? আমি যদি কোনো কারণে এই কার্ভটাকে মডিফাই করতে চাই, এই কার্ভটাকে মডিফাই করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অবভিয়াসলি এই হ্যান্ডেলটাকে মডিফাই করতে হবে। এই হ্যান্ডেলটাকে মডিফাই করতে পারবো কিভাবে, কন্ট্রোল প্রেস করলেই আমি জাস্ট হ্যান্ডেলটাকে দেখেন আমার যেদিকে ইচ্ছা আমি সেদিকে তাকে মুভ করতে পারবো। কিছু বলবা? আচ্ছা বাদ দেন, তাহলে ইগনোর করেন। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, আপনি চাইলে এখন এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল ধরে মুভ করতে পারবেন। প্রথম দিকে কাজ করতে একটু বিরক্ত লাগতে পারে, এর জন্য আমাদের কাছে একটা অবশ্য মজার সলিউশনও আছে। যেহেতু আমাদের ক্লাসটা হয়তো ছুটিতে যাবে, এই জন্য আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য পেন টুলটা দেখাই দিচ্ছি, বাসায় গিয়ে আপনি প্রচুর প্র্যাকটিস করবেন। ওকে, সো এই যে পেন টুল আমি আরেকবার নিলাম, নিয়ে এখান থেকে একটা কার্ভ করে দিলাম এবং এখান থেকে একটা কার্ভ করে দিলাম। সো দেখেন আমি যদি কার্ভটার কোনো অংশ পয়েন্টারটাকে ডিলিট করতে চাই বা মডিফাই করতে চাই, তাহলে আমি কি করব, আমি এই হ্যান্ডেলটাকে ডিলিট করতে চাইলে অল্টার ধরে প্রেস করব, আর আমি যদি এই হ্যান্ডেলটাকে মডিফাই করতে চাই কন্ট্রোল ধরে মডিফাই করব, ঠিক আছে, কন্ট্রোল ধরে। এবার আমি যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে মডিফাই করতে চাই, তাও আমি কন্ট্রোল ধরলে এই অ্যাঙ্কার পয়েন্টটাও কিন্তু মুভ হবে। আমার অ্যাঙ্কার পয়েন্টটা যদি ভুল জায়গায় থাকে এভাবে করেও মুভ করা যাবে, ঠিক আছে? জিনিসটা প্রথম একটু কমপ্লেক্স মনে হতে পারে, মনে হওয়াটা স্বাভাবিক। এই জন্য আমার কাছে একটা সহজ সমাধান হচ্ছে বেইজার গেম নামে একটা গেম আছে। আমি আপনাদের গেম খেলতে উৎসাহিত করতেছি, কারণ এই গেমটাই আপনাকে পেন টুল ইউজ করা শিখাবে। দ্য বেইজার গেম, এইরকম আরও কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো আপনাকে বিভিন্ন টুল ইউজ করা শেখায়, সেগুলো আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে পেন টুল আপনাকে ইউজ করা শেখাবে, বেইজার গেম। সো বলছে এ গেম হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল। ওকে, সো সে কি বলছে দেখেন, এখানে একটা কি দিতে হবে, পয়েন্টার দিতে হবে, দেন এখানে একটা দিতে হবে। সো এখানে আপনাকে এই পয়েন্টারগুলোকে, যেগুলো অ্যাঙ্কার পয়েন্ট, সেগুলোকে নোট বলে দেখাবে, নোটস। তো আমি যদি এখানে ক্লিক করি, সো এটা
চলে যাবে, দেন পরে আরেকটা আসবে, এভাবে কিন্তু আস্তে আস্তে এটা কমপ্লেক্স হতেই থাকবে। এবং সে আমাকে বলে দিছে যে কি ধরে কোচ করতে হবে, শিফট ধরে, কারণ শিফট ধরলে এই লাইনটা কি যাবে, এক্স্যাক্টলি সোজা যাবে শিফট ধরলে। সো আমি যখন শিফট ধরছি দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। সো আমার এইটা যদি ডান হয় দেন নেক্সট আরেকটা আসবে, এভাবে কিন্তু আসতেই থাকবে, এভাবে আসতেই থাকবে। এবং এখানে দেখেন একটা ইয়ে আছে, প্রিভিউ আছে, আপনি কি করতে পারেন, ওই জাস্ট প্রিভিউটাকেই ফলো করতে পারেন। সো এইটা অবশ্য খুব বেশিক্ষণ দেখবে না, এটা একটা টিউটোরিয়াল ফেজ চলতেছে আমাদের। টিউটোরিয়াল ফেজ আসলে আমাদের রিয়েল গেম আরও শুরু হয়ে যাবে আর কি, তখন বিভিন্ন টাইপের শেপ আসবে, সেটাকে আপনি পেন টুল দিয়ে ওখানে আঁকানোর চেষ্টা করবেন। একটা না আঁকাতে পারলে পরেরটাতে আপনাকে নিয়ে যাবে না, ঠিক আছে। সো আমি এই যে এখান থেকে একটা নোট বের নিলাম, এর কারণ হচ্ছে আমি প্রথম লাইনটা কি কার্ভ চাচ্ছি এই জন্য দিলাম, দেন সেম অ্যাজ সেকেন্ডটাকেও করার চেষ্টা করতেছি, দেন সেম অ্যাজ থার্ড, ফোর্থ। আমার মনে হয় একটু ইয়াতে চলে গেছে, যাক সমস্যা নাই। সো এই যে আমার ওটা হয়ে গেছে আর কি। সো এইভাবে কিন্তু একটার পর একটা শেপ আসতেই থাকবে, আপনারা কাইন্ডলি এটা একটু ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, দ্য বেইজার গেম, দ্য বেইজার গেম। ওকে, তো চলেন পেন টুল দিয়ে এখন একটা জিনিসকে ট্রেস করার চেষ্টা করি। খুবই সিম্পল জিনিস থেকে আমরা শুরু করব। কি থেকে শুরু করা যায়, ধরেন আমরা টুইটারের যে আগের লোগোটা ছিল এই লোগোটাকে যাই, টুইটার লোগো। সো দিটস এ কুল লোগো। সো আমি এটাকে কপি করতেছি এবং ইমেজটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা একটু পিসিটা ওপেন করে একটু দেখেন, হ্যাঁ, তারপরে আমি কাজে যাই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে আমি কোথায় কি করতেছি, কিভাবে করতেছি। আপনারা একটু ওপেন করেন, সবগুলো আপনাদের কাছে যেগুলো আছে সেগুলো ওপেন করে একটু দেখেন। সো আমি আপনাদের বলছিলাম যে এই যে এখানে আমাদের টুইটারের লোগোটা আছে, এটাকে আমরা ট্রেসিং করব পেন টুল দিয়ে, ঠিক আছে। ট্রেসিং বলতে হচ্ছে যে এইরকম একটা আমরা এটার উপর মনে করেন ছোটোবেলায় দাগ টেনে টেনে যেটা করতাম আর কি, সেম কাজটা আমরা এখানে করব, ট্রেসিং করব। এবং এই একটা জব ফিক্স, এটা আপনার পরীক্ষায় আসবেই, মাস্ট। এটা একটা ওয়ে ট্রেসিং করার আরও ওয়ে আছে, সেগুলো আমরা পরে দেখবো, বাট এটাও একটা কিন্তু ওয়ে ট্রেসিং করা। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে একটা যে কোনো ইমেজ দিবে, তারা দিয়ে বলবে যে বাবা তোমাকে এটা এখন ট্রেসিং করে দেখান, যে কোনো একটা লোগো দিতে পারে, কিছু একটা দিবে তারা, দিয়ে বলবে এটা এখন আমাদের ট্রেসিং করতে হবে। সো সেম। ওকে, সো এটা করার জন্য আমি পেন টুলে যাচ্ছি, এখান থেকে পেন টুলে যাচ্ছি। দেখেন পেন টুলের আরও কিছু অপশন আছে আমাদের এখানে, কিন্তু সেগুলো নিয়ে আমি কথা বলি নাই এখনও, যদি আমাদের বলা উচিত ছিল আজকেই। তো একটা একটা করে যাই। দেখেন এই পয়েন্টে আমি একটা প্রথম সিলেক্ট করলাম, এখন এই পয়েন্টে আসতে গেলে আমার কি করতে হবে, এখানে একটা কার্ভ আছে। সো কার্ভটা আছে নিচের দিকে, সো আমি আমার পয়েন্টটাকে কি করব, উপরের দিকে নিয়ে যাব, তাই না। দেখেন এখানে আমার একটা কার্ভ হয়ে গেছে। যদি আমার এখানে ফিল কালার দেওয়া, এটাকে আমি এখন স্ট্রোক কালার দিয়ে আমি এটাকে রেড করে দেই, যাতে আমরা ক্লিয়ারলি দেখতে পারি লাইনটা। এখন আমি যদি উপরের দিকে নিয়ে যাই, আমার এই দিক দিয়ে ঘুরতে হবে, কিন্তু জাস্ট এই হ্যান্ডেলটার কারণে কিন্তু আমি আর যাইতে পারতেছি না। জাস্ট আমি অল্টার ধরে হ্যান্ডেলটাকে কী করে দেবো, রিমুভ করে দেবো। দেন আমি এই পয়েন্টারে একটা ক্লিক করে দেখেন আস্তে আস্তে আমি এটাকে ড্রাগ করার চেষ্টা করতেছি, বাট ড্রাগ করার পরেও কিন্তু এটা 100% আমার হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে কার্ভটা এখানে কোনো হ্যান্ডেল না থাকার কারণে সে খুব বেশি দূরে যেতে পারতেছিল না। সো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারতাম, আমরা অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে কিন্তু মুভ করতে পারবো যে কোনো একদিকে। আমি যদি অল্টার ধরে এখানে হ্যান্ডেলটাকে এদিকে মুভ করি, তাহলে দেখেন অটোমেটিক আমার একটা কার্ভ চলে আসছে এখন, তাই না। সো আমি কার্ভটাকে একটু সামনের দিকে নিচ্ছি, নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে আরেকটা কার্ভ পেইন্ট করতেছি, সমস্যা নাই, ও বাইরে চলে যাক। এখন আমরা এটাকে মডিফাই করতে পারবো, কন্ট্রোল ধরে এটাকে আমি মডিফাই করে একটু ছোটো করতে পারবো। এটাকে আমার প্রয়োজন মতো জায়গায় এক্স্যাক্টলি এখন আমি বসাই দিলাম, এখন দেখেন পারফেক্ট। হ্যাঁ, আমরা যখন হ্যান্ডেল মডিফাই করব তখন আমরা কন্ট্রোল প্রেস করব, ঠিক আছে। আর যখন হ্যান্ডেল মুভ করব তখন আমরা অল্টার প্রেস করবো। আর যদি হ্যান্ডেলটাকে রিমুভ করে দিতে চাই, তাও অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব। ওকে, সো এখন আবার সেম কাহিনী এখানে হয়েছে। সো আমরা এখন কি করবো, এটাকে ডিলিট করে দিব, দরকার নাই। সেম অ্যাজ আমি একটু জুম করে নেই। এই কাজ করার সময় যতটুকু জুম করা যায় অবশ্যই করবেন, তাহলে আপনি আরও ক্লিয়ার আইডিয়া পাবেন। ওকে,
সো আমি একটু করে নিচের দিকে উপরের দিকে ড্রাগ করতেছি, তার যাতে আমার এই দিকের ইয়েটা হয়। আপনি যদি দেখেন এখানে আমার পারফেক্ট হয় নাই, তাই না? সো আমার এই অ্যাঙ্কার পয়েন্ট আরেকটু উপরে ওঠা উচিত। সো আমি অ্যাঙ্কার পয়েন্টটাকে আরেকটু উপরে ওঠানোর ট্রাই করতেছি। দ্যাটস কুল, এখন চলবে। ওকে, সো আমার এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটার দরকার নাই, এই হ্যান্ডেলটার কারণে কিন্তু এখানে একটা কার্ভ আসতেছে। সো হ্যান্ডেলটাকে ডিলিট করার জন্য অল্টার প্রেস করলাম, দেন এটাকে ধরে আমি একটু টান দিচ্ছি। ওকে, দেন এটাকে অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটারও দরকার নাই, আমি রিমুভ করে দিচ্ছি। পেন টুল ইউজ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো যত দূরে দূরে হবে আমাদের কার্ভগুলো তত স্মুথ হবে। যদি আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো খুব কাছাকাছি হয়, দেখেন আমি এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট ডিরেক্ট এখানে নিব। কেন নিব? যাতে এই পুরো কার্ভটা স্মুথ হয়। কিন্তু এখানে একটা নিলে এখানে একটা কর্নার তৈরি হয়ে যাবে, পরে এটা একটু ঝামেলা করবে। সো এটাকে আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পর সরি, এটাকে আমার রিমুভ করা ঠিক হয়নি। সো এটাকে আমার রাখতে হবে। আমি একটু সরি, আমি জাস্ট এই হ্যান্ডেলটাকে এখানে আপাতত রেখে দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট একটা পয়েন্টার সিলেক্ট করে আমি একটা কার্ভ আঁকানোর চেষ্টা করতেছি, পরে আমরা এটাকে পারফেক্ট করব। ওকে, সো এই দিকটা দেখেন পারফেক্ট হয়ে গেছে, বাট এই জায়গাটা হয় নাই। তার মানে আমার এই হ্যান্ডেল ইস্যু আছে। একটু অল্টার প্রেস করে জাস্ট হ্যান্ডেলটাকে আমি একটু মডিফাই করতেছি। কুল, সো এখানে একটু ইস্যু হয়েছে, সমস্যা নাই। কুল, সো এখন চলবে। সো আমার উপরের যে হ্যান্ডেলটা আছে সেটার দরকার নাই, অল্টার প্রেস করে এটাকে রিমুভ করে দিচ্ছি। দেন এই অংশটাকে আমরা বানাই ফেললাম। সো এই হ্যান্ডেলটাকে আর একটু আমি মডিফাই করতেছি হালকা। ওকে, সো দেন এটাকে আমি ডিলিট করে দিলাম। সেম অ্যাজ এটাকে একটু মডিফাই করবো আমরা। ওকে, সো এটাকেও উপরেরটা যেহেতু দরকার নাই, কার্ভ আসতেছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সেম অ্যাজ, সো এটাকেও আমি ডিলিট করে দিব এবং ইউজ করতে থাকবো। আমি নিচের হ্যান্ডেলটাকে ধরে টান দিচ্ছি কন্ট্রোল ধরে, এবং উপরেরটার দরকার নাই। সো আমরা উই আর অলমোস্ট ডান। এই হ্যান্ডেলটারও দরকার নাই। দেন আমি শেষ অংশ। সো আমাদের কাজ শেষ, এখন যদি আমি ইমেজটাকে এখান থেকে সরাই ফেলি এবং এটার ফিল কালার দেই, দেন আমরা এটা করে ফেলছি আর কি, সেম একটা জিনিস এঁকে ফেলছি আর কি। ঠিক আছে, সো এই ব্যাপারটাকে বলা হয় ট্রেসিং। একটা জিনিসকে দেখে দেখে তার মতো করেই বানানো। সো এই ট্রেসিং একটা আপনার পরীক্ষায় থাকবে মাস্ট। সো এটাকে আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, যদিও ট্রেসিংয়ের জন্য আমাদের আরও কিছু টুলস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যাই হোক, সো পুরো প্রজেক্ট করার সময় আপনি তো দেখছেন যে আমি কোথায় রেকর্ড হয়েছে, যেহেতু আপনার কোথায় এটা আটকে একটু দেখবেন, দেখে বোঝার আগে চেষ্টা করবেন, একবার দেখে বোঝার চেষ্টা করবেন, তারপর দেখে করার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আপনি মনে করেন ভিডিওটাকে চালাই দিয়ে একটু কর্নারে রাখলেন, দেখলেন, আর এখানে ইলাস্ট্রেটরে করতে থাকলেন। হ্যাঁ দিবে, কিন্তু এডিটেবল ফাইল তো আপনি পাবেন না। এডিটেবল ফাইল কই পাবেন? ইলাস্ট্রেটর ফাইল কই পাবেন? ন্যানো বানানো এরকম। আচ্ছা দেখেন, হ্যাঁ এটা আমার একটা ইমেজ, ন্যানো বানানো আমাকে আরো একটা ইমেজ দিবে। তো আমার কাছে আগেই তো একটা ইমেজ ছিল, ইমেজ নিয়ে আমি কি করবো? আমার দরকার ভেক্টর, দরকার কি ভেক্টর। ও আমাকে ভেক্টর ফাইল দিবে না, ইপিএস ফাইল দিবে না। ও সর্বোচ্চ কি দেয়? জেপিজি আর পিএনজি, এর বাইরে তার কোনো কিছু দেয় না। আমার দরকার এসভিজি অথবা ইপিএস অথবা এআই, এই ফাইলগুলো, পিডিএফ, এগুলো দরকার। এগুলো আমি কই পাবো? ঠিক আছে, যাই হোক, আশা করছি আপনারা বুঝছেন। তবে এই জিনিসটা করার ক্ষেত্রে এতটা কমপ্লেক্স না, বাট প্র্যাকটিস করা লাগবে। আপনাকে ইউজার ফ্রেন্ডলি হইতে হবে। এর সাথে আপনি যত দ্রুত ইউজার ফ্রেন্ডলি হতে পারবেন, আপনি তত দ্রুত কাজ আগায় নিতে পারবেন। ওকে ওকে, তবে এই কাজটা কিন্তু আমি বেসিক এই জন্য এইভাবে করলাম, আজকে শুরু এই জন্য। আমরা এটাকে এভাবে করি না, আরও সহজ হয়ে আছে। দেখেন আমি যদি এখন পেন টুল নেই, জাস্ট আমি কর্নারগুলোকে সিলেক্ট করবো, কার্ভ কই যায় যাক, কোনো সমস্যা নাই। আমি জাস্ট কর্নারগুলোকে সিলেক্ট করতেছি, হ্যাঁ, কারণ আমাদের কাছে আরো সহজ হয়ে আছে। সো ওটাতে আমাদের হ্যান্ডেলগুলোকে বিভিন্ন দিকে নিয়ে যাইতে যে ইস্যুটা হয়েছিল, সেই ইস্যুটা আর হবে না। সো আমার দেখবেন আমরা র্যান্ডম একটা স্কেচ বানাইছি। এখন আমার কাছে আরেকটা টুল আছে পেন টুলের নিচে, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট টুল। কি টুল? অ্যাঙ্কার পয়েন্ট টুল। অথবা আপনি যদি এখন শিফট প্রেস করেন,
তাহলে অটোমেটিক এই অ্যাঙ্কার পয়েন্ট টুল অ্যাক্টিভেট হয়ে যাবে। এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল অ্যাক্টিভেট হয়ে গেছে পেন টুলে থাকা অবস্থায়। তো আমি শিফট প্রেস করে জাস্ট এই কার্ভটাকে ধরে যদি টান দেই, সো এই কার্ভটা এখানে এসে চলে আসছে। দেন আমি একটু জুম করি, সো এই কার্ভটাকে ধরে আমি এখানে টান দিলাম, এই লাইনটাকে ধরে আমি এখানে বসালাম, ঠিক আছে। হালকা একটু ইস্যু আছে, সেগুলোকে আমরা পরে এটা ধরে ফিক্স করতে পারবো। হ্যাঁ, এভাবে ধরে ধরে ফিক্স করতে পারবো। সো এই কার্ভটাকে ধরে আমি একটু নিচের দিকে দিয়ে দিলাম, এই কার্ভটা আরেকটু এখানে যাবে। সো আমি এক্স্যাক্টলি ওই পয়েন্টারটাকে একটা লাইন থেকে একটা কার্ভ করে ফেলতে পারতেছি অ্যাঙ্কার পয়েন্ট টুলের সাহায্যে। যদি এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি নাই এখনো। সো এটাও একটা ওয়ে দ্রুত করার জন্য, বাট আমরা যখন কাজ করি তখন আমরা এভাবেই করি। কিন্তু আপনারা প্রথমটা করবেন, কারণ প্রথমটা না করলে আপনারা শিখতে পারবেন না, হ্যাঁ, ওটা আপনাকে করতেই হবে, জানতেই হবে, মাস্ট বি, তাই না? তো আপনি জানার পরে একটা কাজ, যেমন আমরা কি করি যে গুণ করি না, গুণ তো হচ্ছে যে এক যোগ, বারবার যোগ করলেই তো গুণ হয়ে যায়। তো ব্যাপারটা এরকমই যে আপনাকে যোগ জানতেই হবে গুণ করার জন্য হলে। এক্স্যাক্টলি। সো আমাদের এটা করতেই হবে, শিখতে হবে আর কি। ফাউন্ডেশন না থাকলে আপনি একটা সময় গিয়ে আর কি পারবেন না, হয়ে যাবে, আপনার ঝামেলা হবে। যাই হোক, সো এরপরে আমাদের কাছে আরও দুইটা টুল আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল আর ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। সো এইটাও আমি দেখাই দিই একবারই। সো এগুলাকে আমি সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, দরকার নেই আর কোনো কিছুর। আমার আর্টবোর্ড কই, এই যে আর্টবোর্ড। আমি একটা রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি, হ্যাঁ। সো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল কি করবে আপনাকে, এই যে আমাদের কাছে এখন কয়টা, এই রেক্ট্যাঙ্গেলে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে বলেন তো? চারটা আছে না? চারটা অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে। সো আমার যদি মনে হয় যে ভাইয়া আমার আরও কিছু অ্যাঙ্কার পয়েন্ট দরকার, বা অথবা আমার এক্সট্রা একটা জায়গায় কার্ভ বানানো দরকার, একটা বানানো দরকার, যেমন আমি এখানে অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে মুভ করতে পারি। কিন্তু আমি চাচ্ছি এই শেপের এক্স্যাক্টলি এই জায়গা থেকে মুভ হবে, এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে, আমার ইচ্ছা মতো, হ্যাঁ, প্রয়োজন মতো। তো তখন আমাকে কি করতে হবে, একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, আমি শেপটাকে সিলেক্ট করতেছি, এখান থেকে জাস্ট এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে গিয়ে কোন জায়গায় দরকার, আমার যদি এখানে দরকার হয় জাস্ট একটা ক্লিক করে দেবো। পেন টুলে আমি রাইট বাটন ক্লিক করে আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, দেন আমি এখানে ক্লিক করছি, এখানে দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখন আমি ডিরেক্ট সিলেকশনে গিয়ে যদি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে টান দেই, তাহলে এটা সামনের দিকে চলে যাবে। সো মাল্টিপল ওয়েতে আমরা যেখানে ইচ্ছা সেখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো। যেখানে ইচ্ছে সেখানে বলতে আমরা কিন্তু এর ভিতরে অ্যাড করতে পারবো না। অ্যাঙ্কার পয়েন্ট শুধুমাত্র কোথায় অ্যাড করা যায়, পাথের উপরে। সো এটা হচ্ছে পাথ, হ্যাঁ, এই পাথের উপরে কিন্তু অ্যাড করা যাবে। সো আমার যদি আরও দরকার হয় অ্যাঙ্কার পয়েন্ট, ধরেন আমি চাচ্ছি এখানে একটা অ্যাড করতে, আমার যতগুলো দরকার আমি জাস্ট ক্লিক করব, সে অ্যাড হতেই থাকবে। এবার আমি জাস্ট এগুলোকে, হ্যাঁ, বিভিন্ন শেপ আপনার মাথায় যা আছে আপনি তাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দিয়ে দিলাম আমি। এখন আমার কাছে মনে হয়েছে যে না, এই অ্যাঙ্কার পয়েন্টটার আমার কোনো দরকার, রিমুভ করতে হবে। তাহলে সেম নিচে দেখবেন আছে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, জাস্ট এটাকে নিবেন, নিয়ে কোনটাকে ডিলেট করতে দরকার ওটাকে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ও চলে যাবে আর কি, চলে যাবে, ঠিক আছে। যেটা যেটা আমার ডিলেট করা দরকার জাস্ট আমি একটা একটা করে ক্লিক করে দিব এবং সে চলে যাবে, এবং আমরা আবার সেই আগের রেক্ট্যাঙ্গেলে ফিরে আসছি, ঠিক আছে। সো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলছি দেখেন, আজকে আমরা কালার পিকার নিয়ে কথা বলছি, তারপর পাথফাইন্ডার নিয়ে কথা বলছি, রোটেট টুল নিয়ে কথা বলছি, রিফ্লেক্ট নিয়ে কথা বলছি, অনেক কিছু নিয়ে কথা বলছি কিন্তু, এবং পাথফাইন্ডার নিয়ে কথা বলছি, এবং অ্যাট দ্য লাস্ট পেন টুল নিয়ে কথা বলছি, ওকে। সো আপনারা একটা কাজ করবেন, সবগুলো তো শিখবেনই, ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন, সাথে সাথে আপনাদের যে কাজ হোমওয়ার্কগুলো থাকবে, যেমন এই টুইটারের লোগোটাকে আপনি ট্রেস করবেন, অ্যাপেলের লোগোটাকে আপনি ট্রেস করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি যদি চান অ্যাপেলের লোগোটাকে ট্রেস করবেন অন্যভাবে, সেটাও আপনি করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমরা যদি এখান থেকে একটা ইলিপস নিয়ে এখান থেকে যদি ডিরেক্ট সিলেকশন নেওয়ার যদি এটাকে একটু নিচে নামায় দেই, তাহলে একটা নতুন শেপ চলে আসতেছে, কিন্তু নতুন একটা শেপ চলে আসতেছে। বা আপনি যদি চান যে আরেকটা শেপ নেবেন, এখান থেকে নেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আরেকটু ছোট করে দেওয়ার পর যদি এটাকে আমি এখানে রাখি, দুইটাকে সিলেক্ট করে যদি আমি পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন করে দেই, তাহলে ওই যে কাটার শেপটা হয়ে যাচ্ছে। আপনি চাইলে এভাবেও করতে পারেন, আপনি চাইলে পেন টুল দিয়ে করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। মূল কথা হচ্ছে আমার কাজটা, ঠিক আছে। সো আপনারা কমপক্ষে, হ্যাঁ, তাহলে ওইভাবেই করবেন, সমস্যা নেই। যেটা সহজ মনে হবে আপনি অবশ্যই এটা ট্রাই করবেন, ঠিক আছে, ওকে। হ্যাঁ, সো আপনাদের কাজ হচ্ছে এরকম 10টা লোগো ট্রেসিং করা, এখন না, মানে এর পরে
সো আমি যদি এখানে কিছু লোগো আপনাদের দেই, আমি গ্রুপে আপলোড করে দিচ্ছি আপনাদের লোগোগুলা। একটা দিলাম আমি টুইটারের লোগো। সো আমি একটু সার্চ করি লোগো ফর ট্রেসিং। হ্যাঁ, সো এখানে বিভিন্ন কমপ্লেক্স শেপ আছে। সো আমরা সিম্পল শেপ দিয়ে করার চেষ্টা করি, সিম্পল যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আপনি চাইলে এই লোগোটাও ট্রাই করতে পারেন। এটা হচ্ছে পেপসির লোগো। তারপর আর কি আছে, নাইকিও ট্রাই করেন। সো এর আগে আপনি আগে টুলটা প্র্যাকটিস করবেন বলতে এই কাজটা করতে গিয়ে আপনার অবশ্য টুলসও প্র্যাকটিস হয়ে যাবে। সো আপনি আগে টুলসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করে দেন এই কাজটা করা শুরু করবেন। ওকে, সো এটাও ট্রাই করতে পারেন। আমি তুলনামূলক যেগুলো সিম্পল মনে হচ্ছে সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, বেশি কমপ্লেক্স জিনিসপত্র এখনো দিচ্ছি না, না একদম প্রসেসর গরম হয়ে যাবে। র্যাম কম না, এসএসডি ইয়ে করবেন। জি স্যার, পেন টুল দিয়েই পেন বানাবেন। আচ্ছা, এই যে আমাদের সামনে যেটা ঘুরতেছে কারসার, মাউস পয়েন্টার, এটা বানানো যাবে না? দেখেন তো কিভাবে বানানো যায় বলেন তো, একটু মাথা খাটান তো। হ্যাঁ হ্যাঁ, আমি স্টার্ট টুল নিলাম, নিয়ে এখান থেকে এই যে আমাদের যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল নিলাম। নেওয়ার পর আমার এখানে একটা এই পয়েন্টারটাকে একটু উপরে উঠে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমাকে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। জাস্ট আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। সরি, কি হলো? সো এখান থেকে জাস্ট এটাকে আমি একটু ভিতরের দিকে দিয়ে দিব অ্যান্ড উই হ্যাভ ডান। ঠিক আছে, একটু ট্রাই করতে হবে, এই যে সিম্পল জিনিসগুলা ট্রাই করতে হবে, খুব কমপ্লেক্স কোনো কিছু না। কিন্তু আপনি এগুলো করতে আস্তে আস্তে প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে এবং আপনি পারবেন। ঠিক আছে, সো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। আজকে অনেক বেশি প্রেশার মনে হয় দেওয়া হয়ে গেছে। আপনারা ট্রাই করবেন, এই জন্য আপনাদের আমি ইউটিউব চ্যানেলও ধরাই দিছি। প্লেলিস্ট ফলো করবেন। এরপরও আদার যে ভিডিও আছে সেগুলো দেখার চেষ্টা করবেন। আমি একটু শুনতে হবে আমাকে। হ্যাঁ, গ্রুপেও জানাই দেওয়া হবে। না, ভিডিও আছে না, সিরিয়াসলি আমি একটা কথা বললে আমার বিরক্ত লাগে।